আমাদের এবারের গল্পটা পাশের বাসার সিনিয়র আপুকে নিয়ে। কখনো প্রেম করেছেন তেমন কারো সাথে? মেয়েটা আমার পাশের বাসার সুন্দরী আপু, তাও যদি হয় সিনিয়র, তার ওপর যদি হয় বিদেশি, তাহলে তো আর কথাই নেই। ভাবুন একবার, জামাই আদরটা কেমন হতে পারে। শ্বশুর বাড়িটা যদি একই ফ্ল্যাটে হয়, সকাল বিকাল উঠতে বসতে খিস্তি, তার ওপর সবসময় একটা টর্চারের উপর রাখে। যখন আপনাদের গল্পটা বলছি ততদিনে আমি মেয়েটার প্রেমে ফিদা হয়ে গেছি। একটা কথা, আপনারা গল্পটাকে গল্প না ভেবে রিয়েল লাইফ ভেবে নেন আর উল্টাপাল্টা বাজে মন্তব্য করেন। গল্পটা কিছুটা জীবনের মতো হলেও জীবন কখনোই গল্পের মতো হয় না। বাস্তব জীবনে কেউ কারো জন্য অপেক্ষা করে না, আর কেউ কাউকে ভালোবেসে তার লাইফে ফিরেও এসেও ভালোবাসাতে কিংবা সম্পর্কের পূর্ণতা দেয়। তাই কেউ বাজে মন্তব্য করবেন না। যাই হোক, গল্পে ফেরা যাক। পাশের বাসার সিনিয়র আপুর সাথে আমার দেখা হয় গত 6 মাস আগে। মেয়েটার রাগ, জেদ, অহংকার আর ইগোতে পুরো শরীরটা ভরা। দেখে কথাবার্তায় বোঝা না গেলেও কিছুটা বিদেশিনী ভাব ফুটে উঠেছে। চোখগুলো একদম বেড়াল ছানার মতো ঘোলা, তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে। মেয়েটার সাথে আমার দেখা হয় সেদিন বাসায় আসার জন্য সিঁড়ি দিয়ে ওপরের দিকে আসছিলাম, আর যেটা হবার সেটাই হলো। না না না, ধাক্কা লাগেনি। মেয়েটার সাথে আমার ধাক্কা লাগতে লাগতে বেঁচে যাই। আমি দেয়ালের সাথে একদম পিঠটা লেপটে দাঁড়ালাম। নিজে সরে গিয়েছিলাম মেয়েটাকে জায়গা করে দিতে। মেয়েটা চলে যেতে নিয়েও কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল। আমি এক নজর মেয়েটার দিকে চোখ বোলালাম, তারপর নিঃশ্বাস ফেলে রুমে চলে আসি। এসে কিছুক্ষণ রেস্ট নেই। বিকেলের দিকে সেদিন যখন ছাদে যাই, তখন কেন জানি মনে হচ্ছিল কেউ একজন ছাদে আছে। আসতেই বুঝতে পারলাম ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি একটা মেয়ে। মেয়েটার চুলগুলো ছেড়ে দেওয়া, এলোমেলো চুলগুলো কোমর ছাড়িয়ে। মেয়েটার অবাধ্য চুলগুলো বারবার ওকে অস্বস্তিতে ফেলছে। মেয়েটাকে পেছন থেকে দেখছি, মুখটা দেখতে পারছি না। আমি যখন ছাদে পৌঁছালাম, মেয়েটা উল্টো দিক ফিরে আছে। এরপর এক মুহূর্তের জন্য চোখ জোড়া বন্ধ করে নিতেই আমার হুটহাট করে মনে হলো অ্যাপার্টমেন্টে কেউ একজন নতুন এসেছে। গত কয়েকদিনে না দেখলেও সকালে কারো আসার শব্দ পেয়েছিলাম। তারপর দুপুরে কি একটা ঘটনা ঘটলো সেটা তো আপনারা জানতেই পারলেন। মেয়েটার আশেপাশে ঘুরঘুর করতে আরম্ভ করলাম, কারণ ওকে দেখার কৌতূহলটা বেশ ভালো রকমেরই হচ্ছে। কৌতূহল নিয়ে মেয়েটার দিকে তাকাচ্ছি, তারপরে মেয়েটা আমার দিকে ফিরছেও না। আজব ক্যারেক্টার মায়েরই, এলিয়েন নাকি যে একবার তাকাইতে মেয়েটার কষ্ট হচ্ছে। কথাগুলো ভেবে আমিও ছাদে উল্টো পাশে গিয়ে রেলিং এর উপর বসে তারপর ফোনটা ঘাটাঘাটি করতে আরম্ভ করলাম। কিছুক্ষণের মধ্যেই একটা কল আসলো বন্ধুদের থেকে। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে কিছু বলল। আপনাদের শুনতে হবে না, ওরা আড্ডা যাওয়ার জন্য তারা জোরাজোরি করছে। কেন জানি মনে হলো মেয়েটাকে অন্তত একটাবার দেখে যাওয়া উচিত। ওদিক থেকে কল কেটে দিয়ে বসে ভাবতে লাগলাম, আচ্ছা দুপুরে তো একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, এখানে কি সেই মেয়েটাই দাঁড়ানো? ভেবেই এবার ফোনে একটা গান ছেড়ে দিলাম। সাথে সাথে মেয়েটা আমার দিকে তাকালো। এই তো কাজ হয়েছে, শেষমেশ ম্যাডাম তাকালেন তাহলে। মেয়েটা আমার দিকে তাকাতেই যেন আমি 1000 বছর পেছনে চলে গেলাম, কারণ যে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে তাকে একদম অপ্সরীর মতো লাগছে। আচ্ছা, ভুল করে কোনো পরী পৃথিবীতে নেমে আসেনি তো? প্রচন্ড পরিমাণে সুন্দর দেখতে মেয়েটা। এমন কোনো মেয়েকে আজ অব্দি দেখেছি কিনা মনে পড়ছে না। তবে একটা কথা, ভালোবাসার মানুষকে সবসময় নিজের চোখে দেখতেই সুন্দরী হয়। যে ভালোবাসে তার কাছে কালো রংটাও যেন সুন্দর। এই মুহূর্তে মনে হচ্ছে মেয়েটা সত্যি অসম্ভব রকমের সুন্দরী, আর গল্পের নায়িকারা যেমন হয় আর কি। মেয়েটার আমার দিকে তাকাতেই হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। হয়তো মেয়েটার অস্বস্তি ফিল হলো, তাই চোখ জোড়া ফিরিয়ে নিল। আমি তখনও হাঁ করে তাকিয়ে আছি। কিছুক্ষণ বাদে মেয়েটা আর চোখে দেখে আমার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। বুঝতে পারলাম মেয়েটা হয়তো অস্বস্তিতে পড়েছে। আবারও ফোনে কল আসলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আমার বন্ধু মেহেদি বলতে লাগলো, তুই আসবি নাকি আমরা চলে যাব? ঠিক আছে আমি আসছি। আসছি আসছি করে পুরো আধ ঘন্টা পার করলি, তোর আসার নাম গন্ধই নেই। এখানে আসতে তো মাত্র 2 মিনিটের মতো সময় লাগবে, আসবে বলে আধ ঘন্টা ধরে দেরি করে রেখেছিস। তোর ধান্দাটা কি বলতো? এসে সবটা বলবো। চলে যেতে নিয়েও একবার ছাদে থাকা মেয়েটার দিকে উকি দিলাম। না, মেয়েটা তাকাচ্ছে না। আজ নিজের চোখে যা দেখলাম তাতে মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখেছি। আমি হাতে চিমটি কাটলাম। না, ব্যথাও তো পাচ্ছি, তার মানে সবটা সত্যি। রুমে এসে বাইকের চাবিটা নিয়ে বের হলাম। অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর সময় দেখলাম পাশের বাসার আন্টি গাড়ি ভর্তি জামার বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একবার সেদিকে তাকিয়ে আবার যেদিকে যাচ্ছিলাম সেদিকে যেতে লাগলাম।
কেন জানি মনে হচ্ছে ছাদে দেখা মেয়েটার পাশের বাসার আন্টির মেয়ে হবে হয়তো। আন্টির চেহারার সাথে মেয়েটার চেহারা কিছুটা মিল থাকলেও পুরোপুরি নয়, তবে দেখেই বোঝা যাচ্ছে এরা দুজন মা মেয়ে। আড্ডায় চলে আসলাম। সামনে গিয়ে বসতেই ওরা হাজারটা প্রশ্ন ছুড়ে দিল। তখন আমি ওদের সবটা বলতে লাগলাম। আরে আর বলিস না, আমাদের অ্যাপার্টমেন্টে এখন এমন একটা সুন্দরী, কিউট আর সুইট একটা মহিলা এসেছে। মহিলার কথাটা বলতেই ওরা ভ্রুকুচকে তাকালো। আমি জিহ্বায় কামড় দিয়ে বললাম, না না না, মহিলা না, মেয়ে। আজকে ওরই সাথে দেখা হলো। মামা, মেয়েটা প্রচন্ড পরিমাণে সুন্দরী, যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। তাহলে চল না, আমরাও গিয়ে একটু দেখা করে আসি। একদম না, তোদের নজর খুবই খারাপ। তোরা দেখলে চোখ ফেরাতে পারবে না, বাজে নজর দেবে। একদম মেয়েটার দিকে নজর দেওয়ার চেষ্টা করবে না। আমার কথাতে শুভ অবাক হয়ে বলল, ডাল মে কুছ কালা হ্যায়। মনে হচ্ছে ঘটনা তো একটা আছেই। সত্যি করে বলতো, মেয়েটাকে তোর ভালো লেগেছে তাই না? হ্যাঁ সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। এমন একটা মেয়েকে কার না পছন্দ হবে বল? কিন্তু তোরা ওর আশেপাশেও আসবি না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর ধান্দাটা কিন্তু আমার ভালো ঠেকছে না। শেষে পাশের বাসার মেয়ের প্রেমে পড়লি একেবারে একদিনেই, এক দেখাতেই। অত শত জানি না, মেয়েটাকে আমার ভালো লেগেছে ব্যাস। ওর সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়নি। ভাবছি বাসায় গিয়ে আমার বোনকে জিজ্ঞেস করে দেখব। ওর তো আবার পুরো অ্যাপার্টমেন্টের খবরই নেওয়া থাকে। বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসায় আসলাম। রুমে যেতে মেয়েটার কথা মনে পড়লো। ডাইনিং রুমের সামনে এসে দাঁড়ালাম। আম্মু রান্না করছে আর বোন ডাইনিং রুমে বসে টিভি দেখছে। আমি গিয়ে ওর থেকে রিমোটটা কেড়ে নিলাম আর বললাম, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? অ্যাপার্টমেন্টে কিছু হয়েছে নাকি রে? না, মানে কারো কোনো সমস্যা কিংবা কেউ কোনো নতুনভাবে এসে উঠেছে কিনা। আমার কথাতে আমার বোন বুঝতে পারলো আমি কি বলতে চাইছি। বিস্ময়ের দৃষ্টিতে বোন আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি আবারও বললাম, মানে আসলে বলছিলাম কি, নতুন কেউ এসেছে আমাদের অ্যাপার্টমেন্টে, কারো আত্মীয় হবে হয়তো, তাই আর কি। হঠাৎ করে অন্য কারো আসার খবর নিয়ে পড়লি কেন? সত্যি করে বল তো, তুই কি করতে চাইছিস? তোর ধান্দাটা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। আজব না আমার, আজব না আমার আবার কি ধান্দা থাকবে? তোকে কারো কথা জিজ্ঞেসও করা যাবে না দেখছি। আমার বোনটাই কিনা আমার বিপক্ষে। আমি কথাগুলো বলতেই বোন আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে নিজের মতো চ্যানেল পাল্টে দিয়ে বলতে লাগলো, তুই হুটহাট করে কারো কথা তো জিজ্ঞেস করিস না। যদি করিস তার মানে কোনো একটা গন্ডগোল আছে। সত্যি করে বল, কি জন্য কারোর কথা জিজ্ঞেস করছি? মানে আসলে আজকে বাসায় ঢোকার সময় আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়েটাকে আমি চিনি না, এই পুরো অ্যাপার্টমেন্টে নতুন, কারো আত্মীয় স্বজন হবে তাই না? মেয়েটার পাশের বাসার আন্টির। মেয়েটার থেকে দূরে দূরে থাকবি। তোকে দিয়ে আমার বিশ্বাস নেই। যদি সম্ভব হয় ওকে আপু বলে ডাকবি। অবশ্য যেমনটা শুনলাম তাতে নিজে থেকে একবারে তোর সাথে কথা বলতে আসবে না। আর এরকম একটা বাদরের সাথে কেই বা নিজে থেকে কথা বলতে আসবে? কি? আমাকে ইনসাল্ট? বুঝতে পারলাম আমাকে ইন্ডিকেট করেই বলছে, ডাইরেক্ট কথা বলছে। তাই এবার একটা রাগে মোড নিয়ে বললাম, আমাকে ইনসাল্ট? এত বড় কথা? যা, আবার কখনো কিছু চাস তখন দেখবো কেন দরকার হয়। আমি উঠে যেতে নিলেই সুইটি আমার হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, এত রাগ করছিস কেন? মেয়েটা দেখতে সুন্দর সেটা আমি জানি। ওর আশেপাশে যে তুই ঘুরঘুর করবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। ভুল জানিস তোরা। সব আজে বাজে কথা শোনার জন্য আমি এখানে আসিনি। দুপুরে দেখা হলো তাই জিজ্ঞেস করলাম। রুমে চলে আসলাম কোনো রকমে। দিনটা কাটিয়ে দিলাম। পরদিন যখন কলেজে যাচ্ছিলাম, বাসা থেকে বের হতেই দেখলাম মেয়েটা ছেলেদের মতো ট্রাউজার টি শার্ট পরে হয়তো বা কোথাও একটা গিয়েছিল। কানে হেডফোন আর হাতে ফোন, সব মিলে একদম নাটকের নায়িকাদের মতো মনে হচ্ছে। হয়তো বা মর্নিং ওয়াক করতে গিয়েছিল। মেয়েটার দিকে থেকে চোখ ফেরাতেই পারছি না। কালকে এরকম ভাবে দেখলাম তো আজকে আরেক রকম ওরে। এক এক সময় এক এক ভাবে আমার সামনে আসে। এই মেয়ে পুরো পাগল করে দিবে দেখছি। মেয়েটা বাসায় ঢুকে গেল, কিন্তু যাওয়ার সময় আমার দিকে ফিরেও তাকালো না। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। তখন ওরা মেয়েটার কথা জিজ্ঞেস করতেই ওদের সবটাই বললাম। বাসায় এসে দুপুরে গোসল ছেড়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। উঠে মনে হলো ছাদে গেলে হয়তো বা মেয়েটার সাথে দেখা হবে। চার হাত পা তুলে ছাদে চলে আসলাম। মেয়েটাও আজকে ছাদে আবার ফোনে কার সাথে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। দেখে মনে হলো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।
কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। চলে আসে নিব, তখন এই মেয়েটা পেছন থেকে ডেকে বলল। এই যে শুনছেন? মেয়েটার ডাকে ওর দিকে ফিরে ওকে ইশারায় বোঝালাম আমাকে ডাকছে কিনা। তখন মেয়েটা বলল। হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। আমি গিয়ে মেয়েটার থেকে কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়ালাম। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হুটহাট করে প্রশ্ন করে বসলো। কয়েকদিন যাবত আপনাকে দেখছি। আচ্ছা, কোথায় থাকেন আর আপনার নামটা কি? আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি, আপনার মতোই ভাড়াটিয়া। আমাকে আপনি করে না বললে খুশি হতাম। ওটা আমার অভ্যাস। আর একটা কথা, আপনাকে দেখে ভদ্র মনে হয় তো। এরকম আশেপাশে ঘুরঘুর করাটা কিন্তু আমার একদম পছন্দ না, তাই বলছি এগুলো বাদ দিন। মেয়েটার এরকম হঠাৎ কথাতে প্রচন্ড পরিমাণে মেজাজটা বিগড়ে গেল। এক মুহূর্ত দেরি করলাম না, বললাম, আপনি কি মনে করেন নিজেকে? কোনো রাজ্যের রাজকন্যা? একটু সুন্দর দেখতে বলে একদম অহংকার যেন মাটিতে পাই পড়ছে না। আজব ক্যারেক্টার। আচ্ছা, চাটা কি আপনাদের একার? ছাদে দুদিন দেখা হলো, তাতেই বলছেন আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, আমি আর এখন থেকে ছাদে আসবোই না। সব জায়গায় ছেলেদের দোষ দেন, আপনাদের মেয়েদের কোনো দোষই তো নেই, তাই না? না মানে, আমি আসলে কথাগুলো অমন করে বলতে চাইনি। আপনাকে আশেপাশে দেখলাম তাই এরকম করে বললাম। আর এলাকার কয়েকটা ছেলেকে দেখছি আমার আসার দিন থেকেই শুরু করে আমার পেছনে পড়ে আছে। মর্নিং ওয়াকে বেরোলাম, সেখানেও আমার পিছু নিয়েছিল। ফেরার পথে আপনার সাথে দেখা হলো, তখনই ভাবলাম আপনিও। আপনার যা ইচ্ছা তাই নিয়ে ভাবেন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি একটা ভদ্র ফ্যামিলি ছেলে, ওসব আমার দ্বারা হবে না। যাই হোক, এসব আর কাউকে বলবেন না। আমি দেখে বিষয়টা মেনে নিলাম। অন্য কেউ হলে কখনোই মানতো না। কথাগুলো বলে এক প্রকার সেখান থেকে চলে আসলাম। কি ভাবে নিজেকে মেয়েটা, সবাই নাকি ওর পেছনে পড়ে থাকে। আমি মেয়েটা থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি পারছিলাম না। বারবার দেখা হয়ে যাচ্ছিল। যাই হোক, মেয়েটার নাম কবিতা। এই তো আজকে দুপুরের কথা, বাসায় ফিরছিলাম, তখনই মেয়েটা কোথায় একটা যাচ্ছিল। তখনই দেখা হয়ে গেল। একবার তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিলাম। এই মেয়েটাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মেয়েটার সাথে ততবারই দেখা হয়ে যাচ্ছে। বিকেলে বাসা থেকে বের হতেই দেখলাম মেয়েটাও বাসার সামনে দাঁড়িয়ে আছে। কবিতার দিকে একবার তাকালাম না, মেয়েটা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ভাবলো, তখন ছেলেটাকে অমন করে কথাগুলো বলাটা মনে হয় ঠিক হয়নি। এভাবে না বললেও পারতাম। কবিতার সাথে বারবার দেখা হচ্ছে, আর ততবারই আমার মনে হচ্ছে ওর প্রতি দুর্বলতা বেড়েই চলেছে। কেন জানি সবসময় কি দেখতে ইচ্ছে করে, মাথায় সবসময় মেয়েটাই ঘুরঘুর করে। মেয়েটার ওই মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসে। ঘোলা চোখের মণি দুটো যেন আমাকে পাগল করে দিচ্ছে। মেয়েটার থেকে দূরে থাকবো কি করে বুঝতে পারছি না। এখন বাসাটাও চেঞ্জ করা যাবে না। 6 মাসও হয়নি এই বাসায় উঠেছি। আপনারা হয়তো বলতেই ভুলে গেছি, আমি আসলে একেবারে ভদ্রের গাছ থেকে একটা। তাই যে এলাকাতেই যাই সেখানে কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে আছে, তারপর সেখানকার বাসা থেকে চলে আসতে হয়। এখানে আসার আগেও ঠিক তেমনটাই হয়েছিল। এখানে এসে আব্বা আম্মুকে কথা দিয়েছিলাম আর দুষ্টুমি করব না, তাই ভালোভাবে থাকার চেষ্টা করছি। মাঝে মধ্যে যে ছেলেদের শয়তানে লাটে সেটা তো আপনারা সবাই জানেন। আর ভালো থাকতে কেই বা চায়? একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কেলায়। কয়েকটা দিন পরের ঘটনা। সেদিন কবিতাদের বাসায় ওর একটা কাজিন এসেছে। কবিতা ওর কাজিন মেয়েটাকে নিয়ে সারাদিন আছে। অনেকদিন যাবৎ ছাদে যাওয়া হয় না, তাই ছাদে গেলাম। যখন দেখলাম দুটো মেয়ে দাঁড়ানো, ভাবলাম কবিতার পাশে এই নতুন মেয়েটা আবার কে। আর চোখে তাকালাম, তারপরে মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। কিছুক্ষণ বাদে নতুন মেয়েটা একবার তাকালো, তখনই দেখলাম এই মেয়েটা বেশ সুন্দর, কিন্তু কবিতার মতো নয়। আমি বুঝে গেছি যে কবিতা আমার থেকে সিনিয়র, আর মেয়েটা পাশের বাসার ওই বজ্জাত আন্টির মেয়ে। সেটাও এতদিনে জেনে গেছি। আন্টিকে বজ্জাত বলার কারণ হচ্ছে উনি বাচ্চাদের একদমই দেখতে পারে না। অ্যাপার্টমেন্টের নিচে রাস্তার গলিটা বাচ্চারা প্রায়ই ক্রিকেট খেলে। তৃতীয় তলায় কবিতাদের রুমটা, তাই হুটহাটি বাসার মধ্যে বেলকনি বা জানালা দিয়ে বল ঢুকে যায়। বল ভুলেও কবিতাদের বাসায় ঢুকলেও আর রক্ষা নেই। জীবনেও দরজাল মহিলাটা বলটা ফেরত দেবে না। এমনটা কয়েকবার হয়েছে। যতবার এমনটা হয়েছে ততবার ভদ্র মহিলা বকাঝকা করেছে, আর বাচ্চাগুলো এক সপ্তাহে মাঠে আর খেলতে আসছে না। যাই হোক, কিছুক্ষণ যাবত দাঁড়িয়ে থেকে তারপর নিচে চলে আসলাম। বাচ্চারা আজও ক্রিকেট খেলছে, তাই আমিও ওদের সাথে যোগ দিলাম। কিছুক্ষণ বাদে আমরা আরো কয়েকটা ফ্রেন্ড আসলো। তারপর আমরা আমার মতোই খেলায় যোগ দিল। আমি ব্যাটিং করতে নামলাম না। যখনই প্রথম বলটা মেরে সাথে সাথে মেয়ে দুটোর অ্যাপার্টমেন্টে গিয়ে বলটা গেল। বলটাও যেন কবিতার গায়ে লাগারই ছিল। বলটা মাথায় লাগতে কবিতা রাগে চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ভাগ্যিস বলটা ঢিউজ বল, না হলে নিশ্চিত মেয়েটার মাথাটা ফাটতো।
কথাগুলো ভেবেই চিপায় কামড় দিলাম। আর চোখে তাকাতেই বাচ্চাগুলো দৌড়ে পালিয়ে গেল। আমি এসে কবিতার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বললাম, সরি আপু, আমি এমন করে মারতে চাইনি। আপনি হুটহাট করে চলে আসলেন আর আমিও খেয়াল করিনি, তাই আর কি। কবিতা কথাটা শেষ হতে দিল না, তার আগে যেন মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বলতে লাগলো, আসলেই তুমি একটা বজ্জাত। না হলে সবসময় আমার পিছনে লেগে থাকতে না। যবে থেকে এসেছি সব সময় তুমি আমার পেছনে পেছনে ঘুরঘুর করছো। আমি যাচ্ছি যেখানে সেখানেই যাচ্ছ। তোমার সমস্যা কি? এই অ্যাপার্টমেন্টে থাকো বলে কি একদম মাথা কিনে নিয়েছো? আমি কি আম্মুকে বিষয়টা বলবো? তাহলে তোমার কি অবস্থা হবে একটাবার ভেবে দেখেছো? হ্যাঁ আজব তো, আমি আপনার পেছনে পড়ে থাকতে যাব কেন? একই অ্যাপার্টমেন্টে থাকেন, তাই বারবার দেখা হয়। আর আপনি কি না আমাকে বলছেন আমি আপনার আশেপাশে ঘুরঘুর করি? আপনি হয়তো একটু সুন্দর হতে পারেন, তাই বলে এমন নয় সব সময় আপনার পেছনে ছেলেরা পড়ে থাকবে। এসব আমাকে নয়, অন্য কাউকে বলবেন। দেখুন আপু, এখন আমার পক্ষে সম্ভব নয় এখান থেকে বাসাটা চেঞ্জ করা। তুই এমন করে বলছিস কেন কবিতা? ও তো আর ইচ্ছে করে মারেনি, শুধু শুধু তুই ওর সাথে ঝামেলা করছিস। ভাইয়া ভাইয়া, তুমি বলটা নিয়ে যাও, সমস্যা নেই, আমি ওকে বোঝাচ্ছি। নীলা, আমি কোনো বাচ্চা নয় যে তুই আমাকে বোঝাবি। ওর কর্মকাণ্ড আমি কয়েকদিন ধরেই দেখছি। আমার খুব ভালো করেই জানা আছে এদের মতো ইনোসেন্ট ছেলেগুলো সুন্দরী মেয়েদের দেখলেই পেছনে পেছনে ঘুরতে আরম্ভ করে। সেটা আমার খুব ভালো করে জানা আছে। ভুল জানেন। ভুলভাল জানার কারণে ছেলেদের সবসময় মনে হয় সব ছেলেগুলো আপনাদের পেছনে পড়ে থাকে। ছেলেদেরকে সবসময় অসম্মান করেন। বাইরে থেকে এসেছেন বলে মাথা কিনে নিয়েছেন, তাই না? কেউ আপনার দিকে তাকাতে পারবে না। এখন থেকে অ্যাপার্টমেন্টে বেরোনোর সময় মুখে কাপড় চাপা দিয়ে বের হবেন, না হলে কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। যত সব। মেয়েটা কিছু বলতে পারলো না, তার আগেই ওর সাথের মেয়েটা ওকে জোর করে নিয়ে গেল। আমি গত কয়েকদিন যাবৎ মেয়েটাকে এড়িয়ে চলার চেষ্টা করছি। এসব কথা শুনতে ভালো লাগে কার বলুন তো? কোথা থেকে এসে উনি এসেছেন রানী ভিক্টোরিয়া, যে ওনার পেছনে সবার ঘুরতে হবে। তবে যাই বলে, মেয়েটা রাখলে অসম্ভব রকমের সুন্দর লাগে। কেন যে ওর থেকে দূরে থাকতে পারি না সেটা নিজেও চাই না। বারবার দেখা হয়ে যায়। বিকেলে ঘুরতে বেরিয়েছি, সবাই মিলে একটা লেকের পাড়ে আসলাম। সেখানেও মেয়েটার সাথে দেখা। এবার কি ভাববে মেয়েটা? আমাকে মেয়েটার দিকে আমার বন্ধুগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দেখে জিজ্ঞাসা করলো, এমন করে কি দেখছিস বলতো? সেই তখন থেকে হা করে তাকিয়ে আছিস, শরীর টরীর কি খারাপ করলো নাকি রে? ওই দিকে দেখ, যে মেয়ে দুটো দেখছিস ওদের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মেয়েটা, চুলগুলো বড়, ওই মেয়েটাই আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা, যাকে নিয়ে এত কথা বলছিলাম। আমার কথাতে ওরা ভালো করে মেয়েটাকে দেখলো, ভালোভাবে দেখে নিয়ে খেয়াল করলো মেয়েটা অসম্ভব রকমের সুন্দরী। আমি যা বলেছিলাম তার থেকেও হাজার গুণে সুন্দরী। ওরাও এবার মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তখন আমি দুটোর মাথায় চাটি মেরে বললাম, কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? একদম ওর দিকে নজর দিবি না, ভাবি হবে তোদের। ভাই, তোর কর্ম নয় এই মেয়েকে পটানো। শোন, সবটা আমার উপর ছেড়ে দে। দেখিস আমি খুব তাড়াতাড়ি পটিয়ে তোর ভাবি বানিয়ে ফেলবো। দেখ ভাই, ঝামেলা করিস না। ঈশান এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করলো। কলেজের কত মেয়ে ওকে প্রপোজ করেছিল, কাউকে বন্ধুর পছন্দ হলো না, আর শেষমেশ একে পছন্দ হলো। পাশের বাসার আন্টির মেয়ে বলে কথা। বিদেশ থেকে এসেছে। কেন বিদেশে গেছিল, কি জন্য গেছিল, আর কেনই বা ফেরত চলে এসেছে কিছুই তো বললি না। সবই খোঁজ খবর নিয়েছে। মেয়েটা বিদেশ থেকে পড়ালেখা করেছে, কানাডায় ছিল। ওর বাবা প্রবাসী। ভদ্রমহিলা পড়ালেখা শেষ হতে মেয়েকে নিয়ে কাছে নিয়ে এসেছেন। ভদ্রলোক এর মাঝে একবার এসে স্ত্রীর সাথে দেখা করে গেছে, কিন্তু তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার তো ইন্টারেস্ট আসে ওনার মেয়ের দিকে, সেজন্যই ওকে চোখে চোখে রাখার চেষ্টা করি। তাহলে সেদিন যে বললি মেয়েটার থেকে দূরে থাকার চেষ্টা করছিস, এখন আবার বলছিস ফলো করিস? আরে ওটা কথার কথা বলি, কিন্তু ভুলতে কি আর পারবো? তারপরও চেষ্টা করি। জানি কিছু হবার নয়। আর এত বড় লেগের মেয়ে কখনো কাউকে ভালোবাসবে সেটা ভাবা বোকামি ছাড়া কিছু না। বন্ধুদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ পার হয়ে গেছে। এর মাঝে কবিতা আর ওর কাজিন চলে গেছে, সেটাও খেয়াল করিনি। পরদিন বিকেলে আবার ছাদে গেলাম, খেয়াল করলাম কবিতা আর ওর কাজিন ছাদে বসে আছে আর কিছু একটা বলা বলি করছে। আমি ওদের দেখে ছাদ থেকে নেমে যেতে গেলে তখন কবিতা আমাকে দেখে বলতে লাগলো, আজও কানাডায় কত ছেলে আমাকে প্রপোজ করেছে জানিস? আর শেষ কিনা একটা পিচ্চি ছেলে হয়ে আমাকে ইগনোর করার চেষ্টা করছে। ওকে তো আমি দেখেই ছাড়বো। আসার পর থেকে দেখছি তুই এই ছেলেটার পেছনে পড়েই আছিস। ও তো তোকে ডিস্টার্ব করছে না, তাহলে তুই খামোখা ওকে নিয়ে এত চিন্তা করছিস কেন? এত চিন্তা করলে কিন্তু ওর প্রেমে পড়ে যাবি, তখন কি হবে? সিঁড়ি দিয়ে নামছিলাম, ঠিক তখনই কথাগুলো কানে আসতে দাঁড়িয়ে গেলাম। এর মাঝে মেয়েটা আবারও বলতে লাগলো, ভালোবাসবো? তা আবার আমি? ও
ওর মতো একটা পিচ্চি ছেলেকে? ওর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছি। আমার আব্বুর যা টাকা আছে ওর আব্বুর তার অর্ধেকও নেই। আমার মতো এমন একটা স্মার্ট মেয়ের পক্ষে ওর মতো একটা ছেলেকে ভালোবাসা কখনোই সম্ভব না। আমি যাকে পছন্দ করব তার মধ্যে সব গুণ থাকতে হবে, ঠিক আমি যেমনটা চাই। আর কী সব বলছি, তোর কথাতে আমার মাথাটাও না খারাপ হয়ে গেছে বুঝছিস। আর আমিও কিসব উল্টাপাল্টা কথা একদম আরম্ভ করেছি। প্রথম প্রথম এমনটাই মনে হয়, কিন্তু পরবর্তীতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বয়সটা ব্যাটার করে না। যখন নিজে থেকে ওকে ভালোবাসতে শুরু করবি, তখন ওর এই সামান্য ইগনোরটাও নিতে পারবি না। তখন বুঝতে পারবি ভালোবাসা কাকে বলে। জানিস, আমার সাথেও এমনটা হয়েছিল। আমার সবচেয়ে বেশি যাকে অপছন্দ হতো, যাকে দেখলেই রাগ হতো, সেই ছেলেটাকে শেষ পর্যন্ত কিনা অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। হাজারটা কথা শোনালেও পরবর্তীতে যখন ছেলেটা আমাকে ইগনোর করতো, তখন ওর কাছে বারবার ফিরে গেছি। কেন যেতাম, কী জন্য যেতাম জানতাম না। ওর কাছে যেতেই ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, কিন্তু ততদিনে ছেলেটা আমার থেকে দূরে সরে গিয়েছিল। তখনই বুঝলাম আমি ওকে ভালোবাসি। আর তারপরেই তো তোর এই সিনেমার ডায়লগটা রাখতো, আমার সব শুনতে একদম ভালো লাগছে না। বাস্তব লাইফ আর এইসব গল্প একদম আলাদা। তুই যেমনটা বলছিস তেমন কিচ্ছুই হবে না। আর ওকে আমার পছন্দ তো দূরে থাক, দুই চোখে সহ্যই হয় না। একদম আমার পেছনে আঠার মতো লেগে আছে। এই ছেলেটাকে আমার দেখতে ইচ্ছে করে না। আর তুই বলছিস আমি ওর প্রেমে পড়বো? মেয়েটার এমন ধরা কথাতে আর কিছু শোনার ইচ্ছে রইল না। এতদিন যাবৎ মেয়েটাকে ফলো করি, আশেপাশে থাকি, তাই বলে এরকম করে বলবে? আমি ওর থেকে বয়সে জুনিয়র। ওর আব্বুর যা টাকা আছে আমার আব্বুরও অত টাকা নেই, তাই বলে মানুষ কি এরকম করে বলবে? রুমে চলে আসলাম, কিছুই ভালো লাগছে না। শেষে আমাকে এমন করে তুচ্ছ তাচ্ছিল্য করলো। জুনিয়র বলে কি আমার কাউকে ভালোবাসার অধিকার নেই? অন্য কাউকে ভালোবেসে তাকে বিয়ে করে দেখিয়ে দেব। এর থেকে ভালো মেয়েকে আমি নিজের লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করি। বাসা থেকে কদিন আর তেমন বেরোলাম না, পুরো একটা সপ্তাহ। আর মেয়েটার সাথে দেখাই হলো না। আমিও আর ইচ্ছা করে ছাদেও গেলাম না, বাসা থেকেও তেমন বের হয়নি। আর বের হলেও সকালে বেরিয়েছি, আসি রাতে ফিরছি। আর তাতেই মেয়েটার সাথে আমার দেখা হয়নি। পুরো 7 দিন পর যখন মেয়েটার সাথে দেখা হলো, তাও সেদিন শপিং মলে কফি শপে। আমরা 3 বন্ধু মিলে কফি শপে আসলাম। মেহেদিকে ট্রিট দেওয়ার কথা ছিল। শহরের সামনাসামনি যে কফি শপটা পড়তো সেটাও একটা বড় কফি শপের অংশ। আগে সেখানেই আসছিলাম। ফিরে দিয়ে ওঠার সময় দূরে কবিতার মধ্যে কাউকে দেখলাম। আমি ওকে এড়িয়ে বন্ধুদের নিয়ে শপিং মলে ঢুকলাম। কবিতা এতদিন পর আমাকে দেখে ভাবছে, ছেলেটার আবার কবে কি হলো? এতদিন পর দেখা, নাকি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে? থাকলেই ভালো। আমিও চাই না এরকম ছেলে আমার আশেপাশে আসুক, সহ্য হয় না ওকে। কবিতা কথাগুলো ভাবছিল, তখন ওর কাজিনকে জিজ্ঞেস করছিল কি ভাবছে। এরই মাঝে কয়েকটা বকেটে ছেলে এসে ওদের আশেপাশে দাঁড়ালো। কবিতা সবটা স্বাভাবিকভাবে নিলেও ছেলেগুলোকে বাজে কথা বলতে লাগলো। তারপর কবিতা ছেলেগুলোর সাথে কথা বলতে নিলে তখনই ঘটল বিপত্তি। কবিতা ওদের সাথে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি সমস্যা আপনাদের? সেই তখন থেকে দেখছি আমাদেরকে ফলো করছেন, তখন আবার আজে বাজে কথাও বলছেন। এগুলো কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা করে না। আপনাদের দেখে তো কোনো বাজে ছেলে মনে হচ্ছে না। মালটার তেজ আছে বলতে হবে, এত তেজ ভালো নয় ম্যাডাম। একটু ঠান্ডা হয়ে থাকবেন, নালে শরীর খারাপ করবে যে। রাস্কেল, তোর সব কথা বলে সাহস হয় কি করে? তুই জানিস আমি কে? একটা কল করলে তোদের অবস্থা কি হতে পারে তুই সেটা তোর কল্পনাও করতে পারবি না। দেখছিস মামা, একদম আগুন। এর প্রেমের আগুনে পুড়তে একদম সেই মজা লাগবে। দ্বিতীয় ছেলেটা কথা বলার সাথে সাথে কষে ওর গালে একটা থাপ্পড় পড়লো। ছেলেটার গালে হাত থেকে রাগে চোখে ওর দিকে তাকাতে কবিতা বলতে আরম্ভ করলো, লম্পট বদমাইশ, মেয়েদের দুর্বলতা মনে হয়? হ্যাঁ, তোরা কি ভাবিস আমাকে যা ইচ্ছে তাই বলবি আর আমাকে বাজে ইঙ্গিত করে তাহলে আমি ছেড়ে দেবো তোদেরকে? আর 10টা মেয়ের মতো আমি তোদের ছাড় দিচ্ছি না। শোন, এরপর থেকে কোনো মেয়েকে বাজে কথা বলার আগে 1000 বার ভাববি। কবিতা কথাগুলো শেষ করার আগেই প্রথম ছেলেটা কবিতার হাত ধরে ফেলল, কারণ কবিতা আঙ্গুল উঁচিয়ে কথাগুলো বলছিল। ছেলেটা কবিতার হাত ধরে পেছন দিকে মুছতে ধরল। কবিতার অনেকটা কাছে এসে রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, মেয়েদের এত দেমাগ থাকা ভালো নয় মামুনি। আমরা রাগ করলে আমাদের কি অবস্থা হতে পারে সেটা তো জানি না, তবে আমরা তোমাকে আজকে এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর তোমার কি অবস্থা হবে তুমি সেটা ভাবতেও পারছো না। তবে এই বিষয়টা লাইভ টেলিকাস্ট হবে, সেটা কেমন লাগবে মামুনি? সবে মাত্র শপিং মলে এসেছি, আর এই যে এরই মাঝে এত কিছু।
আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ছেলেগুলো কবিতাকে বাজে কথা বলছে, বন্ধুগুলো আমাকে আটকে দিতে গেলে আমি ওদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটা আরেকটা বাজে কথা মুখ দিয়ে উচ্চারণ করার আগে ওর মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিলাম। সাথে সাথে ছেলেটার মুখ থুবড়ে পড়ে গেল। আমি বাকি ছেলেগুলো তাকিয়ে এবার রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলাম, মেয়েদেরকে সবসময় এভাবে ডিস্টার্ব করাটা বীর পুরুষের কাজ নয়। এই শপিং মলে এতগুলো পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, এরা তো দেখছি সম্পূর্ণ কাপুরুষ। একটা মেয়ের সাথে কতগুলো ছেলে এরকম অসভ্যতমি করছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। আমার কথাতে দেখলাম আশেপাশের সবাই ফেলফেল করে তাকিয়ে আছে। আমি ছেলেটাকে মারতেই আশেপাশের ছেলেগুলো এগিয়ে আসলো। আমি এবার ওদেরকে উদ্দেশ্য করে বললাম, কিরে তোদেরও কয়েকটা দিতে হবে নাকি নাকি এখান থেকে যাবে? ওরা আশেপাশে তাকিয়ে তারপর পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে নিল। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলতে লাগলো, তুই আমাদের চিনিস না, এর শোধ কিন্তু আমরা নিয়ে ছাড়বো। তখন বুঝতে পারবি তুই আজকে কত বড় ভুল করেছিলি। আমি ওকে আর কথা বলার সুযোগ দিলাম না। ফটফট করতে থাকা ছেলেটাকেও একটা ঘুষি বসিয়ে দিলাম। আশেপাশের লোকজন এগিয়ে আসতেই ছেলেগুলো সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে গেল। আমি মেয়েটার দিকে না তাকিয়ে সেখান থেকে চলে আসতে গেলে পেছন থেকে কবিতার কাজিন আমাকে ডেকে বলল, ধন্যবাদ ভাই আপনাকে। কিছু বললাম না, শুধু একবার ফিরে তাকিয়ে চলে আসলাম। কবিতা এখনো আমার দিকে তাকিয়ে আছে। কবিতা হয়তো বা ভাবতেও পারেনি আমি ওকে এমন করে হেল্প করব, আর এটা আমার দায়িত্ব ছিল। একজন ছেলে হয়ে একজন মেয়ের অসম্মান হতে দেখে চুপ করে থাকতে পারিনি। কিছুক্ষণ বাদে আমরা কফি শপে আসলাম। কফির অর্ডার করে স্বাভাবিকভাবেই কথা বলছি। কবিতা আর নীলাকে দেখলাম ওরা এসে আমাদের থেকে কিছুটা দূরে বসলো। আমি কফিটা তাড়াতাড়ি শেষ করতে করতে বললাম, তাড়াতাড়ি চল এখান থেকে, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। আমার কথাতে মেহেদি আর শুভ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তখন আমি বললাম, এখন আবার প্রশ্ন করিস না কেন ভালো লাগছে না। কথাটা বলেই কফিটা শেষ করে উঠে সেখান থেকে চলে আসলাম। নিজেকে বিল দিয়ে দিলাম। ওরা অবাক হলো, কারণ খাওয়ানোর কথা ছিল মেহেদির। আর বিল দিয়ে বেরিয়ে আসতেই ওরা পেছন পেছন এসে আমাকে প্রশ্ন করলো, কি রে তুই এমন করে বেরিয়ে আসলি যে? আর হুটহাট করে কি হলো তোর বলতো? নাকি ওই মেয়েটাকে দেখে? খুব ধেমাকর জানিস তো, আমার মতো একটা পিচ্চি গরিব ছেলেকে নাকি ও ভালোবাসতে পারবে না। আমাকে নাকি ভালোবাসার কথা কল্পনাও করতে পারে না। আমাকে নাকি দু চোখে সহ্যই করতে পারে না। একটাবার ভেবে দেখেছি একটা মেয়ের কতটা অহংকার হলে এরকম করে কথা বলতে পারে। আমার কথাতে ওরা অবাক হয়ে গেল। তখন শুভ আমাকে প্রশ্ন করলো, সত্যি করে বলতো, তুই মেয়েটাকে প্রপোজ করেছিলি, তখন মেয়েটা এমন কি কথা বলেছে? না, তবে কয়েকদিন আগে ছাদে গিয়েছিলাম। ওরা আমাকে দেখে বিরক্তি প্রকাশ করতে আমি যখন চলে আসবো তখনই এমন সব কথা বলছে। এসব শুনে কার ভালো লাগে বল? আর আমি নাকি মেয়েটাকে ফলো করি। একটাবার ভেবে দেখেছিস এসেছে থেকে আমাকে এইসব কথা বলে যাচ্ছে। এভাবে কথা শুনতে কারই বা ভালো লাগবে? আমি চাই না ওর সাথে কোনো ঝামেলা হোক। যদি মেয়েটা ভুলভাল ভেবে বাসায় কমপ্লেন করে দেয় তাহলে তো আর দেখতে হবে না। তাই দূরে দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু তুই তো ওকে পছন্দ করিস। রাগ তোদের পছন্দ। একটা অহংকারী মেয়েকে পছন্দ করার থেকে সারা জীবন সিঙ্গেল থাকা ভালো। এরকম ইগো নিয়ে যারা চলে তাদেরকে কেউ কখনো ভালোবাসবে না। আর তুই? আমি আর ওইসব নিয়ে ভাবি না। যাদের মনে এত অহংকার তাদেরকে নিয়ে ভাবাটা আমার পক্ষে কেন, কোনো ছেলের পক্ষে সম্ভব না। ম্যাডামের খুব দেমাগ। আজকে ছেলেগুলো ওর দেমাগ ভাঙতো জানিস তো। ওদের মেরে যদি তাড়িয়ে না দিতাম তাহলে ঠিকই আজকে ম্যাডাম বিপদে পড়তো। অহংকারে একবার আমার সাথে একটু কথাও বললো না, একটা ধন্যবাদও দিল না। আজকের এইসব ওর প্রাপ্য ছিল, তাই না? তারপরও আমি ওর সাথে এমন কিছু হতে দিইনি। মেয়েটা অহংকারে সেটাও করেনি। দেমাগি, ওর পা মাটিতেই পড়ে না। একটা জুনিয়র ছেলেকে ধন্যবাদ দেবে এগিয়ে লাগবে না বল? আমাদের কফি শপ থেকে চলে আসে দেখে নীলা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল। তারপর কবিতার দিকে তাকাতেই খেয়াল করলো মেয়েটাও অমন করেই তাকিয়ে আছে। তখন নীলা বলতে লাগলো, কি রে তোর আবার কি হলো? এমন করে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছিস কেন? নীলার কথাতে কবিতা কিছুটা ভ্যাবাচেকা খেলো আর বলতে আরম্ভ করলো, কই না তো, আসলে এমনিতেই। যাকে নিয়ে এত সব উল্টাপাল্টা কথা বললি সেই ছেলেটাই কিন্তু আজকে তোকে বাঁচালো। আমি জাস্ট ভাবতেও পারছি না তুই যেভাবে ছেলেটাকে থাপ্পড় মারলি, আজকে যদি ঈশান এখানে না থাকতো তাহলে তো ছেলেটা জোর জবরদস্তি করতো। ওরা খারাপ কিছু একটা করেই বসতো, তাহলে তোর মান সম্মানটা কোথায় থাকতো? একটা বার ভেবে দেখেছিস? নীলার কথাতে কবিতার বিষয়টা ভাবতে আরম্ভ করলো।
কবিতার একটা কথাই মনে হচ্ছে। ঈশান শেষমেশ কেন ওকে বাঁচালো এমন অসম্মানের হাত থেকে? সেটা যদি ওর গায়ে হাত দিয়ে ফেলতো তাহলে সবার সামনে ওকে লজ্জায় পড়তে হতো। আর যেমন করে তখন রেগে গিয়েছিল হঠাৎ করে, তাতে বড় কোনো ঝামেলা বেঁধে যাবার আশঙ্কা ছিল। কবিতা চুপ করে আছে দেখে নীলা বলতে লাগলো, তোর তো আবার খুব ইগো। তাহলে কেন ছেলেটাকে ধন্যবাদ দিবি? তাই তোকে বললাম না, আমি নিজেই দিয়ে দিলাম। আমি খুব ভালো করেই জানি ছেলেটাকে তুই অসহ্য মনে করিস। আজকে দেখ, দিন শেষে সেই ছেলেটাই তোকে বাঁচালো। কবিতা কোনো কথা বলো না। ওরা কিছুক্ষণ বাদে বেরিয়ে আসলো। আমরা বেরিয়ে গেছি। তিনজন একটা লেকের পাড়ে চলে আসলাম। এসে আড্ডা দিতে শুরু করলাম। মেহেদি আমাকে বারবার বলছে, কফির বিল দেওয়ার কথা ছিল আমার, তুই দিয়ে জোর করে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা তুই যে কোনো কারণে মেয়েটার জন্য কোনোভাবে ডিস্টার্ব, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সবই যখন বুঝতে পারছিস তাহলে এত ভগভগ করছিস কেন? এগুলো বাদ দে, আর অন্য কথা বল। আমার ভালো লাগছে না এগুলো শুনতে। ঠিক আছে, বলবো না, কিন্তু তুই বা কতদিন মেয়েটার থেকে দূরে সরে থাকবি? আজ নয়তো বা কাল তো দেখা হবে, তাহলে কি করে এড়িয়ে থাকবি ভেবেছিস? তোরা দেখছি আমার মাথাটা খারাপ করে দিবি। এসব না করলে কি তোদের হচ্ছে না? অন্য কোনো কথা বলতে বলতে বলছি না, সেটা না বলে এইসব বলতে হবে তোদের? আমি রেগে যাচ্ছে দেখে বন্ধুগুলো আর কোনো কথা বললো না। বাকিটা বিকেল এদিকে ওদিকে বন্ধুদের সাথে ঘুরলাম। এখন বেশ ভালোই লাগছে। মাথায় মেয়েটার চিন্তা ভাবনাও নেই। ওকে নিয়ে এইসব আমি ভাবতেও চাইছি না। পরদিন সকালে যখন ডাইনিং রুমে আসলাম তখনই আমি তো অবাক। ওই মেয়েটা এখানে কি করছে? আমার বোনের সাথে হাসাহাসি করে কথা বলছে। কিচেনে গেলাম, আম্মু নাস্তা তৈরি করছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, ওই মেয়েটা আমাদের বাসায় কেন এসেছে? আম্মু আর চোখে আমার দিকে ফিরে বলতে লাগলো, কোন মেয়েটার কথা বলছো আব্বু? বাসায় তুমি আর বোন বাদে আর কোনো মেয়ে নেই। তৃতীয় যে মেয়েটা আছে তার কথাই বলছে। এত অবাক হওয়ার কি আছে? ও, তুমি কবিতার কথা বলছো? ও আমাদের পাশের বাসাতেই থাকে। বেশ অনেক দিন হলো এসেছে, কিন্তু পরিচিত হয়নি। আর সুইটির সাথে তো ওর ভালোই সম্পর্ক। ওরাই তো মাঝে মাঝে আড্ডা দেয়। বললো আমার সাথে পরিচিত হতে এসেছে, তাই আর কি আমি বললাম বসতে আর নাস্তা করে যেতে। একটু অবাক হলাম। মেয়েটাকে আম্মু নাস্তা করে যেতে বললো, আর মেয়েটাও বসে পড়লো। গরিবের বাসায় আসার ইচ্ছা নেই, তাহলে কি করে আসলো সেটাই তো ভাবতে পারছি না। একদিনে কি সুবুদ্ধি হয়ে গেল? আমি আর ডাইনিং রুমে গেলাম না, বাসা থেকে বেরিয়ে গেলাম। মেয়েটা যেতে দেখে আমার দিকে তাকিয়ে রইল। তখন সুইটি বিষয়টা খেয়াল করে বলল, ও আমার ভাইয়া ঈশান আপু। বোনের কথাতে কবিতার হুঁশ পেল। তখন মেয়েটা একটু হাসলো আর জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কি করে, পড়াশোনা নাকি জব? ভাইয়া এখনো পড়ালেখা শেষ করেনি। আমাদের নিজস্ব ব্যবসা আছে। তোমাদের মতো অত বড় না হলেও মোটামুটি। আব্বু ভেবেছে আমার বিয়ের পর ভাইয়াকে খুব তাড়াতাড়ি বিয়ে করাবে, তার আগেই ওকে অফিসে বসাবে। বিয়ের কথা শোনার সাথে সাথে কবিতা ভাবতে লাগলো, এর মতো আরো বজ্জাত ছেলেকে কে আবার বিয়ে করবে? দেখে শুনে ওর মতো একটা ফাজিল মেয়েকে কপালে জুটবে, যে যেমন তার সাথে তেমনই আসবে। তুমি কিছু বললে আপু? কই না তো, আমি ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব, তাই তোমাকে বলতে আসলাম। তুমি যাবে আমাদের সাথে? কিন্তু আম্মুর থেকে পারমিশন নিতে হবে, না হলে যেতে দিবে না। এখন বলো কোথায় যাবে? ওর কথা বলতে লাগলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাসা থেকে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম ডাইনিং রুমে বসে একটু টিভি দেখবো আর আম্মুর হাতে মুড়ি মাখানো খাবো, কিন্তু এই মেয়েটার জন্য আর হলো না। বাসার বাইরে এসে টংটঙ্গানে বসলাম। অন্যদিকে কবিতা বারবার আমার কথাই স্মরণ করছিল। ওর মনে হচ্ছিল ছেলেটার সাথে একটু বেশি বেশি করে ফেলেছে, আর সেদিন এমন করে এসব উল্টাপাল্টা কথা বলেছে, তার জন্য হয়তোবা ওকে এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে আমি তো সেদিনকে থেকে ভেবেই নিয়েছি যে মেয়েটা যেমন করে আমার সম্পর্কে ওসব নেগেটিভ কথা বলেছে, তার উপর আমার মতো ছেলেকে নাকি ভালোবাসার পক্ষে সম্ভব নয়, তাই দূরে থাকার চেষ্টা করতে সন্ধ্যার মুখে বাসায় আসলাম। এসে সুইটিকে বাসায় পেলাম না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার মেয়ে কোথায়? সুইটি তো পাশের বাসায় মেয়েটা আছে না, হ্যাঁ কি যেন নাম, ওই কবিতার সাথে ঘুরতে বেরিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটা মেয়ে, ওকে বললো আর তুমি ওকে যেতে দিলে? মেয়ে হয়ে সবসময় যদি এভাবে বাইরে ঘোরাফেরা করে তাহলে কোনো বিপদে পড়বে, তার ঠিক আছে নাকি আম্মু? আরে আমি বলে দিয়েছি চলে আসবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। তুই এত রাগ দেখাচ্ছিস কেন?
রাগ দেখাবে না? ও যার সাথে এত ঘোরাঘুরি করছে, এত সম্পর্ক রাখছে, সে বাইরে থেকে এসেছে, বাইরের কালচার দেখে বড় হয়েছে। তার সাথে কিছু হয়ে গেলেও সে ওটা ছেড়ে দেবে। কিন্তু ওর সাথে যদি কিছু উল্টাপাল্টা হয় তাহলে? আমার রাগ হওয়ার বিষয়টা দেখে আম্মু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে লাগলো, আরে ওইসব কিচ্ছু হবে না, তুই শুধু শুধু টেনশন করছিস। এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কি হয়েছে আমাকে বল তো সত্যি করে, কবিতার সাথে কিছু হয়েছে তোর? আমি তোমার মেয়ের কথা বলছি, আর তুমি বলছো অন্য কারো কথা। আমি আগেই বলে দিয়েছিলাম যেন সন্ধ্যার পর বাসার বাইরে না থাকে। আম্মু আমাকে হাজারটা কথা বললেও আমি শুনলাম না, রুমে চলে আসলাম। রাতে খাওয়ার সময় সুইটিকে পেলাম, কিন্তু কোনো কথা বললাম না। এমন করে 15টা দিন কেটে গেল। এর মাঝে যথাসম্ভব কবিতাকে সব জায়গা থেকে ইগনোর করেছে। মেয়েটার সামনে পড়লেও পাশ কাটিয়ে এড়িয়ে গিয়েছে। ওর কাজিন সে এসেছে থেকে এখন অব্দি ওর সাথেই আছে। মেয়েটা একা, তাই ওর সাথেই থাকে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। ভালো লাগা, ভালোবাসাগুলো সবটা উড়ে গেছে। যেদিন আমার সম্পর্কে মেয়েটার মুখ থেকে ওইরকম কথা শুনেছিলাম, ভালো লাগছিল না, তাই গলিতে আসলাম। বাচ্চারা ক্রিকেট খেলছে, ওদের সাথে খেলতে আরম্ভ করলাম। বেলকনিতে দাঁড়িয়ে কবিতার ওর কাজিন নীলা কথা বলছিল। তখন এই মেয়ে দুটো আমার দিকে তাকিয়ে কি যেন বলছিল, খেয়াল করে নেই আমি। আর চোখে একবার খেয়াল করলো, পরবর্তীতে চোখ জোড়া নামিয়ে নিয়েছে। কবিতা কিছু একটা ভাবছে, ওর কানের পাশে থাকা লম্বা চুলগুলো হাত দিয়ে পেঁচাচ্ছে। নীলা ওকে এমন করে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, তোর হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না। গত কয়েকদিন যাবত দেখছি কি যেন ভাবছিস আর মিটি মিটি করেই হাসছিস। কি হয়েছে বলবি? না মানে, আসলে তেমন কিছু না। তুই যেটা ভাবছিস এমন কিছুই হয়নি। আমার তো মনে হয় তুই ওই ছেলেটার প্রেমে পড়েছিস, যার জন্য করে এমন করে ভাবছিস আর হাসছিস। সব সময় ওর দিকে তাকিয়ে মিটি মিটি করেই হাসিস। যাকে দুই চোখে সহ্যই করতে পারিস না তাকে নিয়ে এখন ভাবছিস। সেটা যখন থেকে ইগনোর করতে আরম্ভ করলো তখন থেকেই তুই ওকে ভালোবাসতে শুরু করলি। তুই উল্টোপাল্টা ভাবছিস। আমার তো এমনিতেই হাসি পাই বলেই হাসি, আর তুই এসব নিয়ে আজেবাজে কথা বলছিস। তোর যা ইচ্ছা তাই কর, তবে দিন শেষে তুই ওকে ভালোবাসিস সেটা মাথায় ঢুকিয়ে নিস। যেটা তুই মানতে পারিস না, বারবার এসে কান্নাকাটি করিস, সেটা আমি খুব ভালো করেই জানি। কবিতা কোনো কথা বলতে পারলো না। এটা সত্যি যে কবিতা ঈশানের এমন ইগনোরটা নিতে না পেরে শেষ কয়েকটা দিন রাগে দুঃখে চোখের জল ফেলেছে। মেয়েটা কেন কেঁদেছে সেটা সে নিজেও জানে না। আর যখনই ঈশানকে দেখে ওর মুখ জুড়ে হাসি রেখা ফুটে ওঠে। নীলা এটুকুই ভাবছে যে আঘাতটা দেয়ালের দুই দিকেই লাগে। যে মেয়েটা দুদিন আগে বলেছে ওই পিচ্চি ছেলেটাকেও ভালোবাসতে পারবে না, তাকে আজ ভালোবেসেছে। অন্যদিকে আমি ব্যাটিং করছিলাম, ঠিক তখনই বলটা ভুলবশত আবার সেই ওদের বেলকনিতে চলে গেল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর বাচ্চারা দৌড়ে সেখান থেকে চলে গেল। কবিতার আগে চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বাদে কবিতা নিজেই বলটা নিয়ে নিচে আসলো। আমি অবাক চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে আছি। এক পর্যায়ে কবিতা বলতে আরম্ভ করলো, কি হলো, নাও বলটা। বলটা আমার দিকে এগিয়ে দিতেই আমি বলটা নিলাম আর চোখে তাকিয়ে দেখলাম। সরি, আসলে আমি বুঝতে পারিনি বলটা ওখানে চলে যাবে। এরপর থেকে আর এখানে বাচ্চাদের নিয়ে আমি খেলবো না। তুমি তো ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলছি না। বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? আর আমি আপনাকে ভালো করে চিনি। আপু, দয়া করে আমার বাসায় এর জন্য নালিশ করবেন না প্লিজ। আপু জানতে পারলে রাগারাগি করবে। কথাটা বলে চলে আসতে গেলে কবিতা আমার সামনে এসে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে আসতে গেলে মেয়েটা আবারও আমার সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। তারপর বললাম, কি হয়েছে আপু, এমন করছেন কেন? যেতে দিন আমাকে। আগে বলো, আমাকে কি বললে? যেতে দেওয়ার কথা বললাম। না, ওই আপু না কি যেন বললে? হ্যাঁ আপু, বলেছি যেতে দিন আপু প্লিজ। আমি তোর কোন জন্মের আপুরে যে আমাকে আপু বলে ডাকিস? এরপরে যদি আপু ডাকিস না তাহলে তোর খবর আছে। আপু, আপনি আমার থেকে সিনিয়র, তার উপর এত বড় লোকের মেয়ে। যদি নাম ধরে কিংবা অন্য কোনো ভাবে ডাকি তাহলে আপনার অসম্মান লাগবে, এটা সম্ভব না। আর আপনি তো এটাই চেয়েছিলেন তাই না? আবার এরকম করে বলতে বারণ করছেন। আমি আবার তোমাকে কখন বললাম যে আমাকে আপু বলে ডাকবে আর সম্মান করবে? আমি তোমাকে একবার বলেছি? আমার সম্পর্কে আপনার মনে কি সব চিন্তা ভাবনা আছে আমি সেটা খুব ভালো করে জানি। আমাকে কিছু বলে বোঝানোর দরকার নেই। আপু, এবার আমাকে অন্তত যেতে দিন। আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। আমার ইচ্ছে নেই আপনার মতো এত বড় লোকের মেয়ের সাথে কথা বলার। বলে আমি পাশ কাটিয়ে চলে আসলাম।
মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল, কিছু বলতে গিয়েও পারল না। এই ঘটনার পর দিন আমি সিঁড়ি দিয়ে নামছিলাম। কবিতার ওর কাজের নাম ছিল। আমি ওদের দেখেই পাশ কেটে সরে যেতে নিলেই কবিতা আর নামলো না, কিন্তু নীলা ঠিকই নেমে গেল। আর আমি চলে যেতে নিলে এবার কবিতা বলতে আরম্ভ করলো, কি সমস্যা তোমার? আমাকে সবসময় দেখলে এরকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করো কেন? আমি তোমার কি এমন ক্ষতি করেছি ঈশান যে আমাকে সবসময় এড়িয়ে চলো? নাটক করছেন তাই না? মেয়েটার কথায় প্রচন্ড রাগ উঠে গেল। রাগের দুঃখে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটু তাচ্ছিল্য স্বরেই বললাম, আপনার সাথে না আমার কোনো রিলেশন আছে, আর না আপনি আমার কোনো আত্মীয় যে আপনাকে আমি ইগনোর করতে পারবো না। 2 দিন আগেও আমার পেছনে ঘুরঘুর করেছো। যেই দেখলে আমি তোমাকে পাত্তা দিচ্ছি না সেই ভুল ধারণা। আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, পুরো ফ্ল্যাটে একটাই ছাদ, তাই বারবার দেখা হয়েছে। আর বাসা থেকে বেরোনোর আর ঢোকার সময় আপনার সাথে আমার দেখা হবে, এটা মিরাকেলের কিছু নয়। তবে যাই হোক, আপনি যেটা ভাবছেন আপনার ভাবনাটা সম্পূর্ণ ভুল। তাই বলছি, অন্তত এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না, আর আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। বলে চলে আসে নিলে মেয়েটা যেটা করলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও আমার একটা হাত ধরে ফেললো, সাথে সাথে ওর দিকে ফিরলাম। মেয়েটা কেমন করে যেন আমার হাতটা চেপে ধরলো। আজব তো, এরকম কেন করছেন আপনি? কথাটা বলতেই মেয়েটা আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, বেশি ভাব দেখানো হচ্ছে আমার সাথে না? তুমি জানো আমি কে? মেয়েটাকে কথা বলতে দিলাম না, বললাম, আপনি বিদেশ থেকে এসেছেন, বড়লোকের মেয়ে, তার উপর আমার থেকে সিনিয়র। আর কি পরিচয় দেব বলেন? যবে থেকে আপনি এসেছেন তবে থেকেই এলাকার সব ছেলেগুলো আপনার পেছনে পড়ে আছে। দেশের বাইরে অনেকগুলো প্রপোজাল পেয়েছেন, এই তো অহংকারে মাটিতে পাই পড়ছে না, তাই তো? আরো কিছু শুনবেন? যতটুকু রাগ মেয়েটার ছিল আমার কথাতে জমে গেল। আমার শার্টের কলারটা ছেড়ে দিল। কিছু তার আগেই আমি সেখান থেকে চলে আসলাম। বড্ড মেজাজ খারাপ হয়েছে। মেয়েটার এসব নাটক মোটে আমার পছন্দ না। বাইরে চলে আসলাম, মেয়েটাকে আর দেখিনি। গত 2 দিন বাসা থেকেও তেমন বের হয়নি। এর মাঝে সে যেদিন মেয়েটার কথা শুনেছিলাম বুঝতে পেরেছিলাম আমাদের বাসায় এসেছে। বাসা থেকে বের হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে জানতে পারলাম আমার বোনকে নিয়ে বাসায় গেছে, কিন্তু কি কারণে যে আমার বোনের পেছনে পড়েছে যায় না। 2 দিন পর যখন আমাদের দেখা হলো তখন ওকে দেখে আমি বাইকে উঠে আমার বন্ধুদের উদ্দেশ্যে বললাম, চল, এখানে আর থাকা যাবে না। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে এমন করে ইগনোর করাতে কবিতা বিষয়টা বুঝতে পারলো। ওদের দেখার সাথে সাথে আমরা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। বিকেলে আমাদের বাসার গলির মোড়ে টং দোকানে এসে 3 জনে বসে আড্ডা দিচ্ছি। একটু পরে কবিতার আর নীলা টং দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে কবিতা রিকশা থামাতে বলল। আমি আর চোখে একবার দেখে চা খাওয়াতে মনোযোগ দিলাম। বন্ধুদের সাথে গল্প করছি, এমন একটা ভাব ধরেছি যেন ওদেরকে দেখিয়ে নি। মেহেদি ওদেরকে দেখে বলল, ব্যাপারটা কি বলতো? হঠাৎ করে মেয়েটা এখানে এসে রিক্সা থামালো কেন? আবার কোনো গন্ডগোল পাকিয়েছিস নিশ্চয়ই। যেটা করছিস সেটাই করো, ওদের দিকে মনোযোগ দিস না। বড্ড দেমাক মেয়েটার। পরে না এর মাঝে কবিতা এসে আমার পেছনে দাঁড়ালো। আমি ফোন চালাতে মনোযোগ দিলাম। এমন একটা অভিনয় করলাম যেন ফোনের মাঝে সবকিছু। কবিতা হুটহাট করে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমি রাগে চোখে তাকিয়ে বললাম, কি সমস্যা আপনার? আপনি আমাকে এরকম করে ডিস্টার্ব কেন করছেন? যেখানে দেখা হচ্ছে সেখানে গিয়ে এরকম করে ঝামেলা করছেন। বুঝতে পারছি না কি সমস্যা আপনার। আপনার এমন কর্মকাণ্ডে আমি জাস্ট বিরক্ত। তোমার সাহসও কম না ঈশান। তুমি আমাকে ইগনোর করো। তুমি জানো আমি চাইলে কি করতে পারি? দেখুন আপু, আমি আপনার সম্পর্কে জানতে চাইছি না। আর আপনার বাড়ি গিয়েও আমি বসে নেই যে আপনার সম্পর্কে আমার জানার এত আগ্রহ। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, এসব আমার না জানলেও চলবে। জাস্ট আপনাকে সহ্য করতে পারছি না। আপনি বুঝতে পারছেন? তারপরেও কেন বারবার সামনে চলে আসছেন? কয়েকদিন আগেও তুমি আমার পিছনে ঘুরেছো, আর এখন বলছো তুমি আমাকে? নিজেকে খুব বেশি সুন্দরী মনে করেন যে সব সময় ছেলেগুলো আপনার পেছনে ঘুরবে, আর ওইটা আপনার ভুল ধারণা। আমি আপনার পেছনে ঘুরেছি, একই অ্যাপার্টমেন্টে থাকি, সেজন্য বারবার আপনার সাথে দেখা হয়ে যায়। আপনি বারবার করে আমার সামনে এসে যদি এগুলো করতে থাকেন তাহলে এই এলাকাটাও আমাকে ছাড়তে হবে। আগে যতগুলো এলাকা ছেড়েছি সব নিজের দোষের জন্য, কিন্তু এটা আপনার ভুলের জন্য আমাকে করতে হবে। কথাটা বলে এই মেয়েটার হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। সাথে সাথে মেয়েটা বলতে আরম্ভ করলো, ঈশান, তুমি এবার বাড়াবাড়ি করছো। তোমাকে কিন্তু এর জন্য ফল ভোগ করতে হবে। তুমি আমাকে চেনো না, তুমি শুধু শুধুই আমাকে ভুল। আজব ক্যারেক্টার আপনার। আপনাকে আমি ভুল বুঝতে যাব কেন? আপনার সাথে আমার কি সম্পর্ক যে আপনাকে ভুল বুঝলে ক্ষতি হয়ে যাবে?
আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি আপনার কর্মকাণ্ডে। আমার থেকে সিনিয়র না হলে এতক্ষণে কষে একটা থাপ্পড় মেরে দিতাম মেয়েটার গালে। মেয়েটা যেমন পরিমাণে আমাকে জ্বালাচ্ছে তার জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে আছে। ফোনটা নিয়ে সেখান থেকে বাইকে উঠে বন্ধুদের সাথে অন্য জায়গায় চলে আসলাম। কবিতা এসে সেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। সেটা আমি জানি না, বাসায় যাওয়ার পর কি হয়েছে তাও জানি না। আমি নিজের বাসায় আসলাম, কেমন যেন বাসার পরিস্থিতি থমেরে আছে। অন্যদিকে কবিতা রুমে এসে ইচ্ছা মতো কান্নাকাটি করছে, ভাঙচুর করছে। নীলা ওকে শান্ত করার চেষ্টা করে বলছে, তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো ওকে ভালোবাসিস না, তাহলে ওর ইগনোর কেন মনে নিতে পারছিস না? আসলেই তোর অহংকারটা খুব বেশি। ও আমাকে কেন ইগনোর করবে? আমি চাই না ও আমাকে ইগনোর করুক। ওর মতো একটা পিছে ছেলে কিনা। জানি ওর মতো একটা তোকে ভালোবাসতে পারে না। ওর যোগ্যতা নেই তোকে ভালোবাসার, তাই তো বলতে চাইছিস? তোর তোর ভেতর শুধু অহংকার, আর তুই এগুলো বারবার বোঝাতে চাইছিস। ঈশান তোর থেকে নিম্ন স্তরে। আসলে ওকে যেমন করে তুই নিজের সামনে প্রেজেন্ট করছিস সেটা ঠিক ততটাই ছোট নয়। ওর বাবারও একটা বিজনেস আছে। তুই যেমন করে ওকে ছোট করার চেষ্টা করছিস ও ততটাও ছোট নয়। কিন্তু দিন শেষে তুই চাস আর না চাস তুই ওকে ভালোবাসিস, এটা তুই বুঝতে পারিস বা না পারিস। কবিতা আর কোনো কথা বলতে পারলো না। বেশ কিছুক্ষণ চুপচাপ করে থেকে ভাবতে লাগলো, সত্যি কি ঈশানকে ভালোবাসে? শেষ পর্যন্ত কিনা ছেলেটার ইগনোর সহ্য করতে না পেরে ওকে ভালোবাসতে বাধ্য হলো। কথাগুলো ভাবতেই কবিতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। খেয়াল করলো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। গত কয়েকদিন যাবৎ মেয়েটা রাতে ঘুমাতে পারে না। তার উপর কেন জানি এই বিষয়টা কবিতা মানতেই পারছে না। ঈশান ওকে ইগনোর করছে, কেন যে ওকে এত বেশি নিয়ে ভাবছে সেটা ভাবতে গেলেই কবিতার কান্না পাচ্ছে। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠলো। নীলাকে ঝাপটে জড়িয়ে ধরলো। নীলা কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল, আর বারবার জিজ্ঞেস করতে কবিতা বলতে লাগলো, বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি তো কখনো চাইনি ওর মতো একটা ছেলেকে। বিশ্বাস কর, আমি ওকে নিয়ে সত্যি ভাবতে চাইনি, তারপর ওকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছি। এখন আমি কি করব? এতদিন ভেবেছিস, এখন না ভাবলেই হলো? এখন এসব বাদ দে আর কান্নাকাটি বন্ধ কর। খালামণি জানলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাছাড়া সেটার কি এমন আছে যে ওকে নিয়ে ভাবতেই হবে? খামোখা তুই ওর কথা ভেবে কষ্ট পাচ্ছিস। ছেলেকে ভালোবাসলে অন্যরকম কথা ছিল। বাসি তো, তুই কেন বুঝতে পারছিস না? আমি বুঝে গেছি, আমি এই পিচ্চিটাকে ভালোবেসে ফেলেছি। কি করবো বল আমাকে? শেষে কবিতা না পেরে ভালোবাসার কথাটা বলেই দিল। নীলা কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিল। একটা পর্যায়ে কবিতাকে নানা কথা বলে ওকে শান্ত করলো। পরদিন যখন কলেজ থেকে ফিরলাম দেখলাম কবিতা সিঁড়িতে ওর কাজিনের সাথে বসে আছে। আমি ওদের দেখেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর উঠে যেতে নিলে কবিতা আমার একটা হাত ধরে ফেললো। সাথে সাথে আমি বললাম, আপু, এসব মোটেও ঠিক না। আপনার এসব কর্মকাণ্ড যদি আমার বাসার কেউ জানতে পারে তাহলে দোষটা আমার ঘাড়েই পড়বে। আপনি কি চাইছেন বলুন তো? আমার লাইফটাকে হেল করে না দিয়ে আপনার দেশে কোনো কিছুতেই শান্তি হবে না। ঈশান, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি আমার উপরে রাগ করে আছো, তাই না? বিশ্বাস করো, আমি কথাগুলো সেদিন অমন করে বলতে চাইনি, কিন্তু বলেছেন। তারপরও কেন বলেছিলেন আপনার কাজিনকে? আমার মতো একটা আনস্মার্টের ছোট একটা ছেলেকে আপনি ভালোবাসেন না, আমি আপনার পেছনে ঘুরঘুর করি, এটাই তো বলেছিলেন, তাই না? তাহলে আপনার কি হলো যে আপনি এক মুহূর্তের মধ্যে আমাকে ভালোবেসে ফেললেন? আঘাতটা না দেয়ালের দুইটা পিঠ এখন বুঝতে পেরেছেন? এতদিন আপনি ভুল ছিলেন, এখন সেই ভুলের থেকে এবার বেরিয়ে আসতে পেরেছেন। আমাদের দুজনের বারবার দেখা হয়েছিল আর তাতে আপনি ভেবে নিলেন আমি আপনাকে ফলো করি। ওকে ফাইন, এখন তো ফলো করছি না। তাহলে এখন আপনার কিসের সমস্যা হচ্ছে? নাকি আপনি চান যে কুকুরের মতো আমি আপনার পেছনে পড়ে থাকি? হ্যাঁ, বিশ্বাস কর বাবু, আমি ওরকম করে কিছু বলতে চাইনি। প্লিজ আমার কথাটা শোনো ঈশান। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আর কি সব বাবু শোনা এগুলো বলছেন? হ্যাঁ, আমি আপনার বয়ফ্রেন্ড নাকি বর যে এগুলো বলছেন? দেখুন, এগুলো আমার পছন্দ না মোটেও। আর আমার সামনে এসব নাটক করবেন না। আপনি কি ভেবেছেন অভিনয় করলে আমি আপনার প্রেমে গলে যাব? কখনোই না। আপনি আমাকে নিজের মায়ায় জড়ানোর জন্য এমন করেছেন, আর আমাকে ফাঁসানোর জন্য সবটা করেছেন। আমি সেটা খুব ভালো করেই জানি। একটা কথা কান খুলে শুনে রাখুন, বারবার আমার সামনে এসে যদি আমাকে ডিস্টার্ব করতে থাকেন, এখান থেকে যদি আমাকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা থাকে সেটা সরাসরি বলতে পারেন। এমন করে ডিস্টার্ব করলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি আমাকে নিয়ে কথা বলছেন, এমনকি আমার ফ্যামিলিকেও ছোট করে কথা বলেছেন। এত সহজে আমি এসব ভুলে যাই কি করে বলেন? আমি কথাগুলো বলার আগে মেয়েটা কান্না করে ফেললো। আমার শার্টের কলার ধরে আঁকড়ে ধরে বলতে লাগলো,
প্লিজ আমার কথাটা শোনো। আমি সত্যি বলছি, আমি আমি এমন কিছু মিন করিনি। তুমি আমাকে ভুল বুঝছো, কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কেন আমাকে এমন করে ইগনোর করছো? আমি নিতে পারছি না, জাস্ট এগুলো অসহ্য লাগছে। আজকে অন্তত আমার কথাটা শোনো। আমি আমি সত্যি। ব্যাস ম্যাডাম, আর বলবেন না। অন্তত এই নাটকটা করে অন্য কাউকে ভোলাতে পারলেও আমাকে ভোলাতে পারবেন না। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আর আমাকে যদি এরকম করে ডিস্টার্ব করেন তাহলে আমি আপনার আম্মুর কাছে বলতে বাধ্য হব। তুমি আম্মুর কাছে বলবে তো ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলবো। ঈশান, তুমি আমাকে বারবার করে ইগনোর করলে আমি কিন্তু ভুলভাল কিছু একটা। এসব বলে কাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি কি করবেন সেটা আমার দেখার বিষয় না। সুইসাইড করবেন করেন, যা ইচ্ছা তাই করুন। কোনো আইনে লেখা নেই কারো জন্য কেউ সুইসাইড করলে তাকে ফেঁসে যেতে হবে। আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার কিছু হয়ে গেলেও তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ভালোবাসো না আমাকে একটু ঈশান? মোটেও না। ভালোবাসার জন্য কি আমার মাথা খারাপ হয়ে গেছে যে আপনার মতো একটা জেদি অহংকারী আর দেমাকে মেয়েকে ভালোবাসবো? আমাকে কি পাক কুকুরে কামড়াইছে নাকি? আপনি যদি আর আমার সামনে আসেন না, তাহলে আমার কিন্তু হাতও চলে যাবে। আমি আপনার মতো সিনিয়র গায়ে হাত তুলতে চাইছি না। আমি মেয়েদেরকে সম্মান করি, সেই সম্মানের জায়গাটা বজায় রাখুন। আমি কথাগুলো বলে শার্টের কলারটা ছাড়িয়ে নিলাম। চলে যেতে নেব, তখনই নীলা নামের মেয়েটা বলতে লাগলো, ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। কবিতা এতদিন বুঝতে পারেনি। সেদিন রাগের মাথায় কতগুলো বলেছিল। ও বাইরে বড় হয়েছে তো সেই জন্য। হ্যাঁ, বিদেশে বড় হয়েছে, সেজন্য কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, মানুষকে কিভাবে সম্বোধন করতে হয় সেটাও জানে না। শুধু মানুষকে ছোট করতে জানে। নিজের অহংকার আর বাবার পজিশনের কারণে যেন সবার মাথা কিনে নিয়েছে। শুনুন, মানুষকে ভালোভাবে চিনতে জানতে তাদের সাথে মিশতে হয়, তারপর না হয় কথা বলতে আসবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, বাসায় চলে আসলাম। রাগের শরীরটা পড়ে যাচ্ছে। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লাম। 15 মিনিট শাওয়ার নিয়ে তারপর বেরোলাম। এর মাঝে কি হয়েছে কিংবা কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না। অন্যদিকে কবিতা রুমে গিয়ে ইচ্ছে মতো ভাঙচুর করলো। নীলা ওকে থামাতে পারছে না। একটা পর্যায়ে কবিতা কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়লো। ওর আম্মু বিষয়টা জানার পর থেকে থ মেরে বসে আছে। নীলা ওর আম্মুকে সবটাই বলল। সবটা শোনার পর কবিতার আম্মু জিজ্ঞেস করলো, তার মানে তুমি বলতে চাইছো কবিতার সাথে ওই ছেলেটার সম্পর্ক আছে? না খালামণি, তেমন কিছুই নেই। তবে কবিতা ওকে নানাভাবে অপমান করেছে, ছোট করেছে। তারপর যখন ছেলেটা সব কিছু শুনে ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করলো, ইগনোর করতে আরম্ভ করলো, তখন কবিতাই ওকে মিস করতে আরম্ভ করে। তারপর ঠিকই ওকে ডিস্টার্ব করছিল। আমার মনে হয় না ছেলেটা ওকে ভালোবাসে। কিছুদিন ওর সাথে দেখা হয়েছিল বলে কবিতাও ওকে এমন করে বলবে আমি ভাবতেও পারিনি। কবিতার এমন কিছু করাতে হয়তো ছেলেটা রেগে গেছে। আর সবচেয়ে বড় কথা, কবিতা বাইরে থেকে আসলেও ওর মধ্যে অহংকার ব্যাপারটা থেকেই গেছে খালামণি। নীলা কথাগুলো বলতে ওর খালামণি রাগে চোখে তাকালো আর বলতে লাগলো, কবিতার আব্বু, এইসব জানতে পারলে কি অবস্থা হবে? তুমি একটাবার ভাবতে পারছো? মেয়ে নিজের থেকে জুনিয়র একটা ছেলেকে পছন্দ করে, তাও আবার আমাদের থেকে। ছোট মুখে একটা বড় কথা বলি খালামণি, আপনারা এগুলো মানেন না যে আপনাদের সাথে ওদের মিশবে না। আমি বলি কি, আপনি খালুকে বুঝিয়ে বলুন। কবিতা যে পরিমাণের পাগলামি করেছে তাতে জ্ঞান ফিরলে আবারও সেই পাগলামি জুড়ে দেবে। অবস্থা বেগতি খাওয়ার আগে সবটা ঠিক করে নিই, তাতেই মনে হয় ভালো হবে। কবিতার আম্মু ওর দিকে রাগে চোখে তাকাতে নীলা রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আমি রুমে এসে বন্ধুদের বিষয়টা জানালাম। সব শোনার পর মেহেদি বলল, যদি মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে থাকে তাহলে ওকে ফিরিয়ে দিচ্ছিস কেন? তুই তো ওকে পছন্দ করতি। তুইও চেয়েছিলি মেয়েটা তোর প্রেমে পড়ুক, শেষমেশ তাই হয়েছে। তাহলে এখন ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ও আমার সাথে মানিয়ে নিতে পারবে না। এত বড় লোকের মেয়ে কখনোই আমার সাথে এসে থাকতে পারবে না। ও আমার সাথে যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করুক, অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকুক, জোর করে কিছু পেতে চায় না। যে আমাকে, আমার পরিবারকে সম্মান করতে জানে না, তাকে আমি কি করে ভালোবাসি বল? বন্ধুরা খুব ভালো করে জানে আমার ভেতর আত্মসম্মান বোধটা খুব বেশি, তাই আমি এরকম কথা বলছি। ওরা চুপ করে রইল। কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন আর সকালে কবিতাকে দেখলাম না। ভাবলাম মেয়েটা হয়তো বা আর পেছনে ঘুরবে না। কিন্তু কলেজ শেষ করে যখন বাসায় আসলাম বুঝতে পারলাম কবিতার বাসায় হট্টগোল চলছে আর মেয়েটা পাগলামি করছে। কিন্তু কি জন্য কি হচ্ছে সেটাই তো জানি না। রুমে এসে ঢুকতেই আমার বোন এসে আমার সামনে দাঁড়ালো।
আমি পাশ কাটিয়ে চলে যেতে নিলেই বোন আবারও এসে আমার সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোর? এরকম বাইকের মতো ঘুরে ফিরে আবার বারবার সামনে আসিস কেন? কবিতা আপুকে কি বলেছিস তুই? অবাক হওয়ার মতো অবস্থা আমার। আমি আবার ওনাকে কি বলবো? ওনার সাথে আমার কখনোই হয় না, তাহলে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই হয়তো কবিতা আপুকে উল্টোপাল্টা কিছু একটা বলেছিস, যার জন্য মেয়েটা এরকম পাগলামি করছে। জানিস ওর পরিবারের কি অবস্থা? ওর আব্বু একদিনের মধ্যে বাসায় আসবে বলেছে। একটা দিন তো চলেই গেছে, কালকের মধ্যে মনে হয় চলে আসবে। আর এসে যদি এগুলো দেখে। তুই কি মিন করতে চাইছিস? এখন সব দোষ আমার? আমি কিছু বলেছি তাতে মেয়েটা এত রেগে গেছে? কি আর করবে? জেলে দিবে, মেরে হাড়গোড় ভেঙে দিবে। ওকে আমি চিনি, যার জন্য আমাকে এরকম শাস্তি পেতে হবে। তোদের যদি মনে হয় তোদের এই অহংকারী ম্যাডামকে আমি কিছু বলেছি, তাহলে বলেছি। এখন আমার সামনে থেকে সর। ওদিক দিয়ে কি হয়েছে কিছুই জানি না, আর জানার চেষ্টাও করলাম না। আমি সে বারবার জিজ্ঞেস করলো মেয়েটাকে কি বলেছে। আম্মু রাগারাগি করে কথা বলতে পারে না, তারপর সবটাই বললাম। আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে রুম থেকে বেরিয়ে গেল। দুপুরবেলাতে বিকেলের মুখে কবিতার আব্বু বাসায় চলে আসলো। আব্বু কবিতার এরকম উস্কো খুস্কো আর এলোমেলো অবস্থা দেখে ওকে সামনে বসিয়ে বলল, কি হয়েছে মামনি, তোমার এই অবস্থা কেন? আমি বলছিলাম না আমি আরো 6 মাস পরে আসবো? তোমার এরকম পাগলামিতে এখনই আসতে বাধ্য হলাম। কি হয়েছে আমাকে একটু বলবে প্লিজ? কবিতা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে আরম্ভ করলো, আব্বু আমি বিয়ে করতে চাই। কবিতার আব্বু ওর এরকম কথাতে বেশ খানিকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একবার আম্মু আরেকবার নীলার দিকে তাকালো। কবিতা তখন বলতে লাগলো, আমি তোমাকে বলছি আব্বু, তুমি ওদের দিকে দেখছো কেন? এই অ্যাপার্টমেন্টে আমাদের পাশের ফ্ল্যাটে একটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। আব্বু ছেলেটা আমার থেকে জুনিয়র, সেজন্য আম্মু এগুলো আমাকে বলতে চাচ্ছিল না। আমি সবটা তোমাকে সরাসরি বলছি। ও আমাকে একটুও ভালোবাসে না, কিন্তু আমি চাই ওকে বিয়ে করে নিতে। তারপর ও আমাকে ভালোবাসবে, দেখো। কবিতার আম্মু কিছু বলার আগেই কবিতা বলতে লাগলো, আব্বু দিন শেষে তোমাদের সবটাই মেনে নিতে হবে, আর তোমরা সবটাই কিন্তু আমাকে দিতে বাধ্য হবে। তাই আগে থেকেই সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। আমি ওর সাথে মানিয়ে নেবো বলছি না। দরকার পড়লে আমি জব করে সংসার চালাবো, ওকে কিচ্ছু করতে হবে না। আমি ওকে ভালোবাসি, ব্যাস। ও কেমন আমার দেখার বিষয় না। তোমরা মানবে কিনা সেটা বলো, নাহলে কিন্তু কি করবো আমি নিজেও জানি না। কবিতা ওর আব্বু আম্মুর দিকে তাকিয়ে রইল। কেউ কিছু বলছে না দেখে কবিতা টি টেবিলের ওপর থেকে ফুলদানিটা নিয়ে দেয়ালের সাথে সচরে ছুঁড়ে মারলো, আর রাগী কণ্ঠে বলতে লাগলো, বলছি না আমি বিয়ে করব, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। জোর করে যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কবিতা কান্না করে দিয়ে কথাগুলো বলতেই আব্বু উঠে আসলো। তারপর আলতো করে ওকে জড়িয়ে ধরতেই কবিতা আব্বুকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর বলতে লাগলো, সত্যি করে বলো তো ওর সাথে মানিয়ে নিতে পারবে কিনা? এইগুলো নিয়ে পরে আমাকে কিছু বলতে পারবে না কিন্তু, না হলে পরবর্তীতে তোমার যদি মনে হয় ওর সাথে থাকতে পারবে না, তখন কিন্তু। এমন কিছুই হবে না, কারণ আমি ওকে ভালোবাসি, ওকে আমার চাই। কবিতা কান্না করে করে কথাগুলো বলল। ওর আম্মু কিছু বলতে গেলে আব্বু থামিয়ে দিল। পরদিন সকাল 10টার দিকে বাসা থেকে যখনই বের হতে নেব, তখনই ডাইনিং রুমে আসেই দেখলাম কবিতা, অর্থাৎ পাশের বাসার ওই মেয়েটার আব্বু আম্মা ডাইনিং রুমে বসে আছে। কবিতার আব্বুকে আমি আগেই দেখেছিলাম। আমি তাড়াহুড়ো করে ডাইনিং রুমের কাছে আসতেই আম্মু আমাকে দেখে বলতে লাগলো, ভাই সাহেব, এই নিন আমার ছেলে, ওর সাথে কথা বলুন। তাছাড়া আমরা যতদূর জানি ওদের মাঝে তেমন কিছুই হয়নি। কবিতা হয়তো ভুলভাল কিছু একটা ভেবে নিয়েছে। কবিতা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে আম্মু? এত লোকজন কেন বাসায়? আমি তো কিছু বুঝতে পারছি না। কবিতা আবার উঠে আসলো, এসে আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে আমি অবাক হলাম। এখনই মনে হয় জ্ঞান হারিয়ে ফেলবো। কিছুক্ষণ বাদে হুঁশে ফিরতে খেয়াল করলাম মেয়েটা আমাকে ঝাপটে জড়িয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আমি জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, আপু কি পাগলামি করছেন আপনি? আপনার কর্মকাণ্ডে তো আমি অবাক হচ্ছি। দেখেছো আন্টি, তোমার ছেলে আমাকে চিনতেই পারছে না। আমি কিন্তু সত্যি কিছু একটা করে ফেলবো। আপুকে আমি এত কষ্ট করে রাজি করেছি, আর ও যদি আমাকে এখনো ইগনোর করে, তাহলে আমি কি করবো বলো? কি যা তা বলছেন আপনি? সবার সামনে আমাকে কি মার খাওয়ানোর ইচ্ছা আছে নাকি আপনার? আমার কথাতে সুইটি উঠে আসলো, আমার হাত ধরে টেনে একপাশে নিয়ে গেল। সুইটি আমাকে সবটা বললো। সবটা শোনার পর থ মেরে দাঁড়িয়ে রইলাম। এবার বোন আমাকে টেনে এনে আব্বুর পাশে বসিয়ে দিতেই আব্বু বলতে লাগলো,
ঈশান, ওরা কবিতার সাথে তোমার বিয়ের কথা বলতে এসেছে। কবিতা তোমাকে ভালোবাসে আর তুমিও নাকি ওকে পছন্দ করতে, কিন্তু যতদূর বললো ও কিছু কথা বলার কারণে তুমি ওকে এড়িয়ে চলতে শুরু করেছো। মেয়েটা এখন তোমাকে ভালোবেসে ফেলেছে, শুধু শুধু এখন ঝামেলাটা বাড়িয়ে কী লাভ? আমি তো ভাবছিলাম এমন একটা মেয়েকেই ছেলের বউ করব। আর তোমার আম্মুও কবিতাকে খুব পছন্দ করে, এখন তুমি কি বলো? আজব আব্বু, ইগনোর করলে কি এরকম করে তাকে ভালোবেসে ফেলতে হবে? কই, আমাকে তো উনি ইগনোর করেছিল, তখন তো আমি ওনাকে ভালোবাসিনি। আমি কথাগুলো বলতে বলতে আমার বন্ধুগুলো তাড়াহুড়ো করে ডাইনিং রুমে ঢুকলো আর এসে বলতে আরম্ভ করলো, আঙ্কেল মিথ্যে কথা, ও সবই মিথ্যে কথা বলছে। ভাবিকে না না মানে এই মেয়েটাকে ও প্রথম থেকেই পছন্দ করতো, কিন্তু তারপরও ওনার কথাতে মেয়েটাও ইগনোর করেছিল। আঙ্কেল, ঈশান রাগের বশে এমন কথা বলেছে। আপনি দুজনের বিয়েটা শুরু করতে বলুন, আমরা কিন্তু কাজে নিয়ে আসছি। কোনো ঝামেলা হবে না আপু, তুমি এসব নিয়ে আমাদের আগেই বলতে পারতে। আর মেয়েটা হয়তো বুঝতে পারেনি, তাই এমন করে বলে ফেলেছে। কবিতা বাইরে থেকে বড় হয়েছে, তাই এরকম ভুল করে ফেলেছে। তার জন্য রাগ করে থেকো না। আমার ওকে খুব পছন্দ, আর তোমার আব্বুরও ওকে পছন্দ। আর ছুটি তো সেই আসার পর থেকেই ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। তাই বলি কি, তুমি বিয়েটা করে নাও। আম্মু, বোন আর কবিতা আমাকে বোঝাতে লাগলো। কবিতা তো সেই তখন থেকেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। বুঝতে পারছি না কি বলবো। বন্ধুরা বারবার বললো মেয়েটাকে বিয়ে করে নিতে। অগত্যা বিয়ে করে ফেললাম। কবিতা এখনো আমাকে জড়িয়ে ধরে রেখেছে। সবার সামনে এরকম লজ্জায় পড়তে হবে কখনো ভাবিনি। মেয়েটাকে যে কষ্ট দেব সেটা তো আমি মনে মনে ভেবে রেখেছি। এত সহজে আমাকে কষ্ট দিয়ে পার পেয়ে যাওয়া, তোকে তো আমি দেখে নেব কবিতার বাচ্চা। কবিতার আব্বু আম্মু যে এত সহজে বিষয়টা মেনে নেবে বুঝতেই পারেনি। এতদিন অব্দি কবিতার আম্মুকে দজ্জাল মনে জানতাম। ভদ্রমহিলা যে পরিমাণে রাগী, তাতে ওনার সাথে কথা বলতে আমার ভয় লাগতো, কিন্তু আজকে সেই শাশুড়ি হয়ে গেল, ভাবতেই ভয় লাগছে। আমাদের বাসায় বিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। সন্ধ্যা অব্দি সবাই থেকে কথা বলে তারপর বাসায় চলে গেল। শ্বশুর শাশুড়ি চলে যেতেই আমি রুমে আসলাম। কবিতা আমার বোন আর আম্মুর সাথে কথা বলতে আরম্ভ করলো। জানি না বাকিরা জীবন কিভাবে কাটাবো। সবার সামনে মেয়েটাকে কিছু বলতেও পারলাম না। কবিতার আব্বু আম্মু বেশ ভালোভাবে কথা বললাম ওনাদের সাথে। কবিতার আব্বু যে এতটা সহজ হবে আমি ভাবতেও পারিনি। হয়তো মেয়ের বাবা বলে, তার উপর মেয়ের এরকম পাগলামিতে চুপচাপ হয়ে যেতে বাধ্য হয়েছে। আর মেয়ে পক্ষকে এত রাগ জেদ দেখালে হয় না, তাই হয়তো বা শান্ত স্বাভাবিক কথা বলল। মেয়ের বিয়ে হয়ে যেতে ওরা আমাকে আশ্বাস দিল যে আমার জন্য ভালো কিছু করবে। আমি তখন ওদের বলেছিলাম, দেখুন আঙ্কেল, বিয়ে করার কথা ছিল, আব্বু আম্মু বলেছে, রাজি হয়েছি। আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। যদি ভেবে থাকেন আপনাদের জামাইকে 1000 যৌতুক দেবেন, সেটা আপনাদের ভুল ধারণা। ওগুলো নেয়ার মতো ছেলে আমি নয়। আমার কথা শুনে ওরা কিছুক্ষণ তাকিয়েছিল। আর কবিতা আমাকে কিছু বলতে চেয়েও পারেনি। আমি রুমে আসলাম, এসে আশ্রয় হয়ে বসে আছি। মুখে হাত দিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করেছি অনেক আগে। সন্ধ্যা হতেই ডিনার সেরেছে, কারণ অনেকেই এসেছিল। কবিতা রুমে আসলো, তারপরে সে আমার পাশে বসলো। মেয়েটা আমার থেকে কয়েক ইঞ্চি দূরে বসে আছে। মেয়েটা আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। আজব তো, এখন আবার কেমন যেন লজ্জা পাচ্ছে। আমি কথা বলছি না দেখে মেয়েটা বলতে আরম্ভ করলো, ভাবো এখনো রাগ করে আছো আমার পরে? আজব, আপনার উপর রাগ করে থাকার কি হলো? বিয়ের আগে আমি আপনার বয়ফ্রেন্ডও ছিলাম না আর হাজবেন্ডও ছিলাম না, তাই আপনার উপর রাগ করার প্রশ্নই আসে না। জান, আমি কথাগুলো অমন করে বলতে চাইনি। তুমি শুধু শুধু রাগ করছো। প্লিজ বিশ্বাস করো শোনা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কেন বিয়ে করলেন আমাকে? আমি এখনো পড়ালেখা শেষ করতে পারিনি। এর মাঝে আপনি আমার লাইফে এসে জুড়ে বসলেন। আপনি এরকম একটা ফ্যামিলিতে বড় হয়নি, আর না থাকতেও পারবেন। তাহলে কেন বিয়েটা করলেন? আবেগের বসে গা ভাসিয়ে দেওয়াটা কিন্তু বড্ড বোকামি। আপনি সেই বোকামিটা করেছেন। পরবর্তীতে যখন বুঝতে পারবেন আমাকে বিয়ে করার মতো কত বড় ভুল আপনি জীবনে করেছেন, সেই ভুলের মাসুলটা আপনাকে সারা জীবন ধরে দিতে হবে। অবশ্য আপনাদের মতো মেয়েদের আমার চেনা আছে। 2 দিন বাদে আমার কাছে ডিভোর্স চাইবেন, আমি সেটা খুব ভালো করে জানি। তারপরও আব্বা আম্মুর কথা রাখতে বিয়েটা করা, কারণ আমি ওদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আমি কথাগুলো বলা শেষ করতেই কবিতা আমার পায়ে হাত দিতে গেলে আমি পাটা সরিয়ে নিলাম। পাগল নাকি আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি করছেন দেখেন,
এগুলো করে নিজেকে ছোট দাবি করতে হবে না। এই বিয়েটা আজ হলেও টিকবে না, আর কাল হলেও টিকবে না, সেটা আমি জানি। নিজেকে কষ্ট দিতে বিয়েটা করলেন। আর যাই হোক, আপনি আমার সাথে থাকতে পারবেন না। আপনার শখ আহ্লাদগুলো পূরণ করার মতো অতটা বড় লোক আমরা নই। আপনি যে এত বড় লোকের মেয়ে, আজ এই দেশে তো কাল ওই দেশে যেতে চাইবেন, সেটা চাইলে তো আর পারবেন না। তাহলে কেন বিয়ে করলেন আমাকে? যদি বলো কেন করেছি, তাহলে বলবো ভালোবেসে করেছি। আর যদি বলো যে কি জন্য ভালোবাসলাম, সেটা কখনোই বলতে পারবো না। তবে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ইমোশন, আবেগ। আমি এমন কাউকে চেয়েছিলাম যে আমার উপরে রাগ করবে, অভিমান করবে, আমি তার সাথে কথা বলবো না। সেদিন শেষে এসে আমাকে ভালোবাসবে, বুকে জড়িয়ে নেবে। এসে তুমি ঠিক তেমনটাই একজন। প্লিজ জান, আমাকে এবারের মতো মাফ করে দাও। এত বড় শাস্তি দিও না, আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে দূরে। আপনার এই ডিসিশন বেশি দিন থাকবে না। এই মুহূর্তে আমি চাই না আমাদের মাঝে আবেগের বশে কিছু হোক, তাতে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে এগুলো ফ্যাক্ট না। আজ একে ভালোবাসবেন তো কালকে আরেকজনকে ভালোবাসবেন। এসব আপনাদের কাছে ফ্যাশন হয়ে গেছে। আপনাদের মতো হাই ক্লাসের কারোর সাথে চলার অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু এই যুগের মানুষ কেমন সেটা ভালো করে জানা আছে। তুমি আমাকে ভুল জানো ঈশান। একবার ভালোবাসার সুযোগ নিয়ে দেখো। অভিযোগ করার সুযোগ দিব না। তোমার বউ হয়ে দেখাবো, ভালো একটা মেয়ে হয়ে দেখাবো। অহংকার তো দূরে থাক। সবসময় তোমাকে শুধু ভালোবাসবো, তুমি যা বলবে সেটাই শুনবো। আমাকে একটু ভালোবাসো শোনো। কি করব বুঝতে পারছি না। ওয়াশরুমে চলে গেলাম। মেয়েটার সাথে এই মুহূর্তে কথা কাটাকাটি করতে ইচ্ছে করছে না। কবিতা কিছুক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম মেয়েটা রুমে নেই। মুখে থাকা পানিটা মুছে নিয়ে এবার ব্যালকনিতে আসলাম। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। কি করবো বুঝতে পারছি না। হয়তো বা কষ্টটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আর কষ্ট দেওয়া উচিত হবে না। লাচাইতে সেই খোলা চোখের মেয়েটাকে আজকে অপসরের মতো লাগছে। পার্লার থেকে আর্টিস্টটা এসে মেয়েটাকে সাজিয়ে দিয়েছে। আমার ছোট বোনকে বলেছিলাম যেন বেশি আটা মাদা না মাখানো হয়, কারণ আমার বউটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী। কবিতার খোলা চোখের দিকে তাকাতেই আমি হারিয়ে যাই। তার উপর আজকে যখন মেয়েটা কাজ হলো, তখন ওর সৌন্দর্যটা এত বেশি বৃদ্ধি পেয়েছে, ভাবতেই অবাক লাগছে। এই বিদেশিনী মেয়েটাই আজকে দেখে আমার বউ। একটু মুচকি হাসলাম। মেয়েটা এখনো কেঁদেই চলেছে। আমি পেছন থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। কাঁধে থন্নিটা ঠেকাতে এই মেয়েটা স্তব্ধ হয়ে গেল। কবিতা চুপ হয়ে গেছে। আমার উপস্থিতি বসে আসতেই ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তুমি। আমি এবার কবিতার পেটের উপর 2 হাতে স্লাইড করতে লাগলাম আর ঘাড়ে নাক ঘষতে আরম্ভ করলাম। কবিতা চোখ বন্ধ করে নিল, 2 হাতে আমার হাতের উপর রাখলো। আমি ওর ঘাড়ের গলায় অসংখ্য চুমু দিয়ে কানের কাছে মুখটা এনে আলতো করে কানের লতিতে চুমু দিয়ে গলায় একটা বাইট দিলাম। সাথে সাথে মেয়েটা কেঁপে উঠল। আমার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি রাগ করেছিলাম, কিন্তু তোমার কান্নাকাটিতে আর রাগ করে থাকতে পারলাম না। এরপর যদি আমাকে তুমি সত্যি অনসব বড় লোকের অহংকারী মেয়েদের মতো ছেড়ে দাও, তাহলে আমি কি করে থাকবো? আমি কিন্তু সত্যি মুখে আমি কথাটা বলতে পারলাম না। তার আগে কবিতা ঝড়ের গতিতে পেছন দিয়ে ফিরে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলো আর বলতে লাগলো, কখনো ছেড়ে যাবে না তো, আর ভুলে ওইসব কথা বলবে না। ভালোবাসি তোমাকে, কি করে থাকতে পারবো তোমাকে ছাড়া? আপনি যেতে চাইলে কি আমি যেতে দেব? আমি জোর করে 2-3টা বাচ্চার আম্মু বানিয়ে দেব আপনাকে। তারপর দেখি কি করে আমার থেকে দূরে যান। মেয়েটা লজ্জায় লাল হলো। কিছুক্ষণ বাদে ওর চোখে পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিলাম। কবিতার গোলাপের পাপড়ির মতো ঠোঁট কাঁপছে। আলতো করে ঠোঁটে চুমু দিলাম। মেয়েটা আমার শার্টের কলার ধরতেই আমি ওকে কোলে উঠিয়ে নিলাম। আর দেরি করা যাবে না, বাসরটা এখনই সেরে ফেলবো। এই যে ভাইয়ারা এবং আপুরা, আপনারা এখন আসতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।